ইসু পাখি, তুমি বের হবে নাকি আমি দরজা ভাঙবো? কি হলো বলো? আসছি। আমি ওনার ঠান্ডা থ্রেড শুনে আমি এক মুহূর্ত অপেক্ষা না করে দরজা খুলে বের হয়ে গেলাম। উনি আমার কাছে এসে গালে হাত দিয়ে বলে ওঠে, কি সমস্যা? আই এম ইয়োর হাজব্যান্ড। যখন তখন যখন তখন চুমু খাবে, যা ইচ্ছে তাই করবে। মাঝে মাঝে আমিও সুযোগ পাবো। আর জান, এই একটু কিসিংয়ে এতটুকু, আর বাকি কাজ করলে তুমি তো। মিস্টার চৌধুরী, আপনি কিন্তু আমাকে আবার লজ্জা দিচ্ছেন। আমি কিন্তু আবার চলে যাব। না জান, যেতে হবে না, এবার আমি নিয়ে যাচ্ছি। উনি আমাকে হুট করে কোলে নিয়ে নিলেন। আমি ভয় পেয়ে ওনাকে জড়িয়ে ধরলে লোকটা ঠোঁট কামড়ে হেসে বেডে আমাকে শুইয়ে দিয়ে আমার উপর ঝুঁকে পড়ে। চোখ ছোট ছোট করে বলে, জান, আই নিড ইউ, ব্যাডলি নিড ইউ পাখি, অ্যান্ড আই রিয়েলি লাভ উইথ ইউ। ক্যান আই? লোকটার প্রতি কয়দিনে আমি সত্যি দুর্বল হয়ে গিয়েছি। আমিও যে মানুষটাকে ভালোবাসি সেটা আমি বুঝতে পেরেছি। উনি কাছে এলে আমার বুক ধুকপুক ধুকপুক করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর সত্যিই তো, সে তো আমার অনুমতি ব্যতীত আমাকে ছুঁয়ে দেয়নি। আজ আমি ওনার চোখে আমাকে কাছে পাওয়ার ব্যাকুল আকুলতা দেখতে পাচ্ছি। ভাবনার ভেতর আবার উনি গলায় হাত দিয়ে দিলেন। আমার কোনো রেসপন্স না পেয়ে উনি উঠে যেতে চাইলে আমি ওনার হাত খামচে ধরি, খিচে বন্ধ করে ওনার বুকে মাথা গুজে দিই। লোকটা হেসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, এই অতৃপ্ত পিপাসাকে জাগিয়ে তুলে তুমি ঠিক করনি পাখি। বি রেডি মাই টর্চার। কথাটা বলে উনি আমাকে টেনে নিলেন নিজের বুকে। চোখে মুখে ইচ্ছে মতো চুমু খেতে শুরু করলেন। আস্তে আস্তে এর দিকে অগ্রসর হয়ে ঠোঁট জোড়া চুষে নিতে লাগলেন। কাঁধের দিকে ওনা সরিয়ে কামড় বসিয়ে দিলেন। ব্যথায় কুকিয়ে উঠলে ছোট ছোট চুমু দিতে থাকে। আমি লজ্জায় চোখ বন্ধ করে আছি। এক হাতে কোমর জড়িয়ে আরেক কানের নিচে দিয়ে চুলের ভেতরে ঢুকিয়ে ঠোঁটে চুমু খেলো। সারা শরীর শিরশির করে কেঁপে উঠল। ওনার মাতাল নেশালো স্পর্শে মিস্টার চৌধুরীর শার্ট খামচে ধরলাম। আস্তে আস্তে ডুব দিলাম ভালোবাসার সাগরে, যেখানে এক সমুদ্র ভালোবাসা দুজনের জন্য বরাদ্দ। চোখ বুজে পাড়ি দিলাম ভালোবাসার অতল সমুদ্রে। আজানের শব্দে ঘুম হালকা হলে চোখ পিটপিট করে তাকিয়ে দেখি মিস্টার চৌধুরীর বুকে শুয়ে আছি, যে এখন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আমাকে জড়িয়ে। দুজনের শরীরে একটা চাদর ছাড়া কিছুই নেই। লজ্জায় মাথা নুইয়ে এদিক সেদিক হাতড়ে কিছু পেলাম না। মিস্টার চৌধুরী শার্ট নাগালে পেয়ে আপাতত সেটাই পরে নিলাম। নড়তে গেলেই বুঝতে পারলাম শরীরে অসহনীয় ব্যথা। ঠোঁট চেপে ব্যথা হজম করে ওনার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নেওয়ার চেষ্টা করতে শুরু করলাম। কিন্তু হিতে বিপরীত হলো, উল্টো আমাকে জড়িয়ে ধরে আমার দিকে নেশালো চোখে তাকিয়ে আছে। এমন চাহনি উপেক্ষা করার ক্ষমতা আমার নেই, তাই লজ্জায় এদিক সেদিক তাকিয়ে কোনো মতে বললাম, কি কি দেখছেন? মিস্টার চৌধুরী, আমাকে ছাড়ুন। সন্ধ্যা হয়ে এসেছে, সবাই কি ভাববে? প্লিজ উফ, ইসু পাখি আর কিভাবে আমাকে সিডিউস করবে বলো তো? এমনিতেই তুমি যথেষ্ট খারাপ করেছো আমাকে, আর এখন এই হট ড্রেসে আমাকে কি আবার আক্রমণ করতে চাইছো? ছি, প্লিজ এসব বলা বন্ধ করুন। আজ আমি খুব খুশি পাখি, আমার জানকে আমি আজ আপন করে নিয়েছি। ফ্রেশ হতে হবে, প্লিজ আমাকে যেতে দিন। আর কিছু না বলে উনি চাদরটা নিজের কোমরে বেঁধে আমাকে কোলে তুলে নিলেন। একসাথে ফ্রেশ হব আমরা, আর সাথে তো আদর। বন্ধ করুন এসব বলা। লোকটা ইচ্ছে করে আমাকে লজ্জা দিয়ে নিজেও শাওয়ার নিয়েছে, সাথে আমাকেও জ্বালিয়েছে। দুজন একসাথে শাওয়ার নিয়ে বের হলে আমাকে বেডে বসিয়ে আমার চুল মুছিয়ে দিয়েছে। পেটে হালকা চিনচিনে ব্যথা অনুভব হতেই দাঁতে দাঁত চেপে শুয়ে নিলাম। শেষে আর না পেরে কেঁদে দিলাম। উনি আমার মাথা ওনার বুকে নিয়ে পিঠে হাত বুলিয়ে বলতে আরম্ভ করলেন, আই নো জান, তোমার কষ্ট হচ্ছে। ফার্স্ট টাইম তো পাখি, তাই এমন হচ্ছে। প্লিজ ফরগিভ মি। আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল। কেঁদো না প্লিজ। কিছুক্ষণ চুপ থাকার পর উনি ওড়না নিয়ে আমার মাথায় দিয়ে নিলেন। হাত ধরে বাহিরে যাওয়ার ইশারা দিলেন। এটা একটা সিম্পল বিষয় পাখি, আর এখানে আমরা ছাড়া কেউ ছিলাম না যে আমাদের রোম্যান্স কেউ দেখেছে, তাই লজ্জা না পেয়ে চলো। তুবা এই নিয়ে 11 বার দরজা নক করে গেল। ছি, আপনি ইচ্ছে করে এবার এমন করছেন? উনি ক্রুর হেসে আমার হাত জড়িয়ে নিচে নেমে এলেন। তুবা আর আপু সন্দিহান চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথার দিকে ভালোভাবে ওড়না টেনে নিলাম। সায়ন ভাইয়া, মিস্টার চৌধুরী আর তুহিন ভাইয়া কথা বলছে। যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে, তাই তুহিন ভাইয়া এসেছে তুবাকে নিয়ে যেতে। আম্মু তার চাচিমা নাস্তা দিচ্ছে।
কিন্তু এর মধ্যে আমি এনা বা রাইসা কাউকেই দেখতে পাইনি। ভাবনার মাঝেই আপু চুলে হাত দিয়ে ফিসফিস করে বলে উঠল, কিরে, ঘরে বসে এত টাইম রোমাঞ্চ করছিলি বুঝি? বাহ, আদর তো ভালোই করলো ভাইয়া। ঈশা, আরে এমন জানলে কি আর আমি বারবার দরজা নক করে ডিস্টার্ব করতাম? তো কি কি আদর করলো রে? হ্যাঁ, নিশ্চয়ই খুব বেশি আদর খেয়েছিস। থাক, আজকে নাস্তা না করলেও চলবে তোর। উফ, কি শুরু করলে তোমরা? আপু এসব কি বলছো? আর তুবা কিসের আদর? হ্যাঁ। এর মাঝে মিস্টার চৌধুরী আমার পাশে বসে পড়লেন। হাতে পাস্তা নিয়ে আমার মুখের সামনে ধরলেন। অসহায় চোখে তাকাতেই বললেন, নো এক্সকিউজ বাকি, অনেকক্ষণ হয়েছে তুমি খেয়েছো, সো ফিনিশ ইট। উপায় না পেয়ে খেয়ে নিলাম ওনার হাতেই। তুবা আপু আর বাকি সবাই ওনার কর্মকাণ্ডে ব্যস্ত, তাই ওরাও মজা নিচ্ছে আর খাচ্ছে। চাচ্চু এসে জানায় কালকের দিনটা থাকতে, কিন্তু উনি আগেই বলে দিয়েছে কাল ওনার জরুরি মিটিং আছে। তাই আমি আর আপু মুখ কালো করে বসে আছি। শেষে নিজের বাড়িতেও এক রাতের বেশি থাকতে পারবো না। কথাবার্তা খুনসুটির মাঝেই সময় পার হয়ে যায়। রাইসা বা এনা আপুকে না দেখে অস্থিরতা কাজ করছে। এক ফাঁকে বাগানে নিজের গাছগুলো দেখতে এলে দেখি দুজন কিছু বলছে। এনা আপু আমাকে দেখে রেগে সামনে আসে। রাইসা তা করতে চেয়েছে, কিন্তু দুজন একসাথে হওয়াতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। আমি হেসে দিলে রাইসা মাটি থেকে উঠে আমার হাত চেপে ধরে বলে, খুব হাসি পাচ্ছে তাই না? খুব আনন্দে আছিস তুই, কিন্তু বেশি দিন এই সুখ তোর কপালে সইবে না। তুমি আমার আভারকে দূরে করেছো তাই না? কিন্তু তোমার আসল পরিচয় জানলে আভার কেন, তুমি নিজেই নিজেকে ঘৃণা করবে। তখন থেকে আপনি আর রাইসা তুই একই কথা বলছিস। আগে কিছু কর, তারপর বলিস। মিস্টার চৌধুরীর কাছ থেকে আমাকে কেড়ে নেওয়া অসম্ভব। আমার কথার মাঝেই কাঁধের ওড়না সরে গিয়েছে, ফলে মিস্টার চৌধুরীর দেওয়া ভালোবাসার চিহ্ন ঘাড়ের কাছে জলজল করছে। রাইসা তা দেখে আমার হাত টেনে ওড়না সরিয়ে ইশারা করে বলে, কিসের দাগ? এনা আপু তাকে জিজ্ঞেস করে। এক পর্যায়ে মাথার কাপড় পরে গেলে রাইসার হাতে ভেজা চুল লাগলে বলে ওঠে, এই তোর ঘাড়ে বুকে লাল হয়ে আছে কেন রে? কিসের দাগ ঈশা? রাইসার রাগী কথায় আমার প্রভাব না পড়লে এনা আপু আমার চুল ধুয়ে বলে, ভর সন্ধ্যায় তোমার চুল ভেজা কেন? এই কথা বলছো না কেন? আর আমি মুখ খুললাম, রাইসা তুই নিশ্চয়ই বাচ্চা না, আর কেউ না জানুক তোর শরীরে এমন হাজারটা চিহ্ন আছে। আমার কথায় রাইসা মুখটা কাচুমাচু করে তাকিয়ে আছে। এবার এনা আপুর দিকে তাকিয়ে বলে উঠি, এনা আপু বিবাহিত মেয়েদের স্বামীর কাছে থাকলে যখন তখন শাওয়ার নেওয়ার সায়েন্সটা নিশ্চয়ই আপনাকে হাতে কলমে ধরে বোঝানো লাগবে না। আপনারা জানতে চান তো কেন কি হয়েছে? তাহলে শুনুন, আমার হাজবেন্ড মিস্টার চৌধুরী আমাকে আদর করেছে। হয়েছে শান্তি, নাকি আপনাদেরকে আরো প্রমাণ দেওয়া লাগবে? আপনি যথেষ্ট বুদ্ধিমতী আপু, তাই বলছি রাইসার সাথে মিশে আমাকে নিয়ে ভেবে নিজেকে আরো নিচে নামাবেন না। আমার কথায় এনা আপুর মধ্যে ইফেক্ট পড়লেও রাইসার তেমন কিছুই দেখা গেল না। আমিও রেগে তাই চলে এলাম। কিন্তু এতক্ষণে সব কথা কেউ সাইডে দাঁড়িয়ে শুনছিল আর মুচকি হেসে বিড়বিড় করে বলতে লাগলো, দ্যাটস মাই ইস্যু পাখি, আরবের কুইন। কথার তেজেই আজ তুমি বুঝিয়ে দিলে পাখি তুমি দুর্বল নও, কিন্তু তোমাকে আরো শক্ত হতে হবে জান। ভালোবাসি আমি আমার পরিটাকে। আধা আধা চোখে দেখছি মিস্টার চৌধুরী আমার মাথায় জল পড়তে দিচ্ছে। বিড়বিড় করে কিছু বলছি, কিন্তু আমার কানে তার বলা বাক্যগুলো আসছে না। কিন্তু এতটুকু শুনতে পেলাম, জান কিছু হবে না পাখি, আই এম সরি। সরি পাখি, আমি তোমাকে না ছুলে আজ তোমার এমন অবস্থা হতো না। লোকটা এই কথাটা না হলেও 1000 বার জব করেছে। হালকা চোখে ভাবতে লাগলাম কিছুক্ষণ আগের কথা। বাগান থেকে আসার পর থেকে শরীরে ঠান্ডা অনুভূতি হয়। গল্প করতে করতে সবাই ডিনার শেষ করে লাস্ট মোমেন্টে মাথা ঘুরতে আরম্ভ করে। তেমন একটা পাত্তা না দিয়ে বসে থেকে ডিনার টেবিলে সবার সাথে, কিন্তু হঠাৎ গা গুলিয়ে উঠলে নিজেকে সামলে কোনো মতে উঠে বেসিনে গিয়ে গড়গড় করে বমি করে দিই। আমার এই অবস্থা দেখে সবাই নিজের খাওয়া রেখে আমার কাছে চলে আসে। মিস্টার চৌধুরী উত্তেজিত কণ্ঠে বলতে আরম্ভ করে, ইস্যু কি হয়েছে? জান শরীর খারাপ লাগছে, এদিকে এসো। আমার খুব খারাপ লাগছে চৌধুরী সাহেব। আর কিছু বলার আগেই মাথা ঘুরতে লাগলো। মিস্টার চৌধুরী আমার মাথা তার বুকে নিয়ে চোখে মুখে পানি দিতে লাগলো। কিছু সময় বাদে নিজের শরীরের ভারসাম্য রাখতে না পেরে ঢলে পড়লাম ওনার গায়ে। আমাকে আঁকড়ে নিয়ে কোলে তুলে নিলেন। ভরসার স্থান পেয়ে মুখ গুজে দিলাম। ওনার পেছনে একে একে সবাই ঘুরে এলো। সায়ন, ডাক্তার মিতাকে ফোন করো।
আর গাড়ি পাঠিয়ে দে, ওনাকে নিয়ে আসবে। ইস্যু পাখির শরীর ঠিক নেই। হ্যাঁ ভাইয়া, এক্ষুনি করতেছি। মেয়েটার তো এমন হুটহাট শরীর খারাপ করে না, কি হলো ওর? আম্মু, ওর তো শরীর গরম হয়ে আসছে, আর সেন্স তো এখনো নেই। স্যার, প্লিজ কিছু করো। কল করেছি ভাইয়া, উনি আসতেছে। কান্না করো না তুমি, সামিয়া। মিস্টার চৌধুরী এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। কিছু সময়ের মধ্যেই আমার চোখ মুখ শুকিয়ে গিয়েছে। চোখে মুখে পানি দিলে আস্তে করে চোখ খুলে সবার আগে গভীর চাহনির মানুষটার ব্যাকুল চোখ জোড়াই নজরে পড়ে। আমাকে তুলে বসালো। আধো আধো কণ্ঠে সবাইকে চিন্তা করতে বারণ করি, কিন্তু বিপত্তি বাধে যখন মিস্টার চৌধুরী গায়ে গড়গড় করে বমি করে দেই। সবাই নাক ছিটকালেও এই মানুষটার মুখে শুধু আমি ব্যাকুল চিন্তার আভাস পাই। আমি লজ্জা ভয়ে কান্না করে দেই। নিজের সাথে ওনাকেও নোংরা করে দিয়েছি। ভয়ে জোরে জোরে কান্না করে দেই। তখন ডাক্তার মিতা রুমে প্রবেশ করে। মিস্টার চৌধুরীকে দেখে বলে আগে আমাকে ফ্রেশ করে দিতে। আপু আর চাচিমা কাছে এলে মিস্টার চৌধুরী মানা করেন। সবাইকে স্পেস দিতে বললে সবাই রুমের বাইরে যায়। আমি আধো কণ্ঠে ভয় পেয়ে বলে উঠি, আমি ইচ্ছে করিনি, প্লিজ আমাকে বকবেন না। হুশচান, কিছু হয়নি, কান্না করো না পাখি। আমি এতটুকু রাগ করিনি। আমি ফ্রেশ করিয়ে দিচ্ছি পাখি, তুমি চুপচাপ থাকো। এইভাবে তার গায়ে বমি করে দিলাম। কি গন্ধ, ছি! আর এই মানুষটার মুখে শুধু আমাকে নিয়েই চিন্তা। এতটুকু ঘৃণা নেই এসবে। আচ্ছা, আমার কপালে কি সত্যি এত সুখ ছিল? ভাবনার মাঝে আমাকে ফ্রেশ করে চেঞ্জ করে দিলেন, নিজেও ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলেন। আমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিলেন। দরজা খুলে দিলে সবাই ঘরে প্রবেশ করলেন। ডাক্তার মিতা মুচকি হাসলেন মিস্টার চৌধুরীর পাগলামি দেখে। ডাক্তার মিতা, ওর কি হয়েছে? সন্ধ্যায় তো ঠিক ছিল, জ্বরে গা পড়ে যাচ্ছে। এখন তো সিজন চেঞ্জ হয়নি, তাহলে ও? মিস্টার আভার, আপনি শান্ত হন। আপনার ওয়াইফের তেমন কিছু হয়নি, সামান্য জ্বর হয়েছে। আমি চেক আপ করে ইনজেক্ট করে দিয়েছি। ওকে, বাট সকালের আগে ইস্যু পাখিকে ঠিক হওয়া চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি এত চিন্তা করবেন না। ঠিক মেডিসিন আর আল্লাহর রহমত থাকলে এমনিতেই ঠিক হয়ে যাবে। ডোন্ট ওরি। আর আপনারা সবাই প্লিজ বাহিরে যান। এত লোক পেশেন্টের ঘরে থাকা ঠিক নয়। আচ্ছা, মিসেস চৌধুরী কি আগে থেকেই অসুস্থ ছিল বা শরীর খারাপ? নো ডাক্তার, ও সম্পূর্ণ ঠিক ছিল, বাট আজ প্রথম ইন্টিমেট হয়েছে তাই পেইন ছিল। বিকেলে শাওয়ার নিয়েছে, মেবি এই জন্য। এম আই রাইট ডাক্তার? ইয়েস, ইউ আর ইন্টেলিজেন্ট মিস্টার আভার। আসলে প্রথম দিনই তাই এমন হয়েছে, আর শাওয়ারের টাইমটাও ঠিক ছিল না। চিন্তা করবেন না, আমি মেডিসিন দিয়ে দিয়েছি। কথা শেষে আমার জ্বর চেক করে শরীরে মেডিসিন ইনজেক্ট করে দেয়। আমি ব্যথা ভুলে গভীর ঘুমে মগ্ন হয়ে পড়ি, কিন্তু তার আগে মিস্টার চৌধুরীর হাত আঁকড়ে ধরতে ভুলিনি। ডাক্তার মিতা মিস্টার চৌধুরীর দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, মিসেস চৌধুরীকে খুব ভালোবাসেন তাই না? ভালোবাসি কিনা আই ডোন্ট নো, বাট আমার ভালো থাকার জন্য এই মেয়েটাকে ঠিক থাকতে হবে, না হলে আমার দুনিয়া এলোমেলো হয়ে যাবে। যেই আভার চৌধুরীর নাম শুনলেই সবাই কেঁপে ওঠে, সে যে একটা পিচ্চি মেয়ের প্রতি এতটা দুর্বল, এতটা পজিটিভ, সেটা কি সবাই জানে? আর মেয়েরা যারা আইকন আভার বলতে পাগল, তারা কি জানে? ডাক্তার মিতার কথায় উনি মুচকি হাসি দিলেন শুধু। ডাক্তার মিতা মিস্টার চৌধুরীদের ফ্যামিলি ডাক্তার, তাই ওনার সাথে মিস্টার চৌধুরীর স্বাভাবিকভাবেই আচরণ করে। ডাক্তার মিতা চলে গেলে সবাই ঘরে প্রবেশ করে, আমাকে দেখে যায়। সেন্সের কথা বললে মিস্টার চৌধুরী বলে, ঘুমের ওষুধ দেওয়া আছে, কাল ঘুম ভাঙবে। সবাই শান্তির নিঃশ্বাস নেয়, শুধু রাইসা ছাড়া। এনা আপু এসেছে, কিন্তু রাইসার বলা কিছু কথা ওনাকে বারবার ভাবাচ্ছে। সবাই নিজের রুমে চলে গেলে মিস্টার চৌধুরী আমার কাছে এসে কপালে চুমু খায়, গলায় কিস করে বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে পাখি, আই এম সরি। আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার খেয়াল রাখতে পারিনি। মিস্টার চৌধুরী আমাকে ছুঁয়ে কথাগুলো বলার সময় ওনার ফোনে কল আসে। আমার দিকে তাকিয়ে ফোন রিসিভ করতেই শোনা যায় কারো কথা। স্যার, কিছু ইনফরমেশন পেয়েছি। 17 বছর আগে এখানে একটা বাচ্চা মেয়ে হারিয়ে গিয়েছিল, আর আপনাদের সন্দেহ ঠিক ছিল। মিস্টার রহমান আর মিসেস শাহানা মেয়ে ছিল, মেলা এসেছিল তারা। আর শোনা যাচ্ছে এখান থেকে আগেও বাচ্চা চুরি হয়েছে। একটা গ্যাং এই কাজ করে, প্রতি বছর বাচ্চা চুরি করে তারা। গুড, অনেক বড় কাজ করেছো তুমি, এর পুরস্কার তুমি পেয়ে যাবে।
আর হ্যাঁ, এরপর কি করতে হবে জানো নিশ্চয়ই। ফোন রেখে আমার কাছে এসে মিস্টার চৌধুরী ঝুঁকে যায় আমার উপর, ঠোঁটে হালকা চুমু খেয়ে বলে ওঠে, আমার পাখি, তোমার উপর আর কারো আঙ্গুল তোলার সাহস আমি দিব না। খুব শীঘ্রই তোমার জন্য বড় সারপ্রাইজ আছে জান। মেয়েটার কি হলো বলো তো? কি সুন্দর আমাদের সাথে সারাটা দিন হই হুল্লোড় করলো। আমার খুব চিন্তা হচ্ছে নিপা, মেয়েটা আমার সুখে থাকবে তো? তুমি শুধু শুধু চিন্তা করছো। আজ তো দেখলে আরব মেয়েটাকে কত ভালোবাসে, কি যত্ন নেয় মেয়েটার। সেটাই তো ভয় নিপা, মেয়েটা আসল পরিচয় জানলে যদি আরাব ওকে দূরে সরিয়ে দেয়, তাহলে তো ঈশা আর সহ্য করতে পারবে না। এমনিতেই মা বাবা ভালোবাসা পায়নি, এখন যদি তাও হারিয়ে ফেলে, মেয়েটা আবার নিঃস্ব হয়ে যাবে। আমি আরবের চোখে ঈশার জন্য অসীম ভালোবাসা দেখতে পেয়েছি। চিন্তা করো না, আরবকে কাল সবটা বলে দিও। এমনিতেই বিয়েটা যেই পর্যায়ে হয়েছে, তাই বলা হয়ে ওঠেনি। তাদের কথার মাঝেই দরজায় নক করার শব্দ পাই। চাচ্চু দরজা খুলে অবাক হয়ে বলে, বাবা তুমি এত রাতে? ঈশা ঠিক আছে তো? কি হয়েছে আরাব? ঈশা ঠিক আছে যাচ্ছ? আর একটু কথা ছিল, সরি এত রাতে আসার জন্য। না না আরব, ভিতরে এসো বাবা। ঈশাকে? কি ওর পরিচয়? কোথায় পেলেন আপনারা ওকে? মিস্টার চৌধুরীর কথায় চাচ্চু চাচিমা ভয় পেয়ে যায়। ওনার গভীর কণ্ঠ বলছে উনি রেগে আছে। চাচ্চু ভয় পেয়ে মিস্টার চৌধুরীর হাত ধরে বলে, বাবা ওর কোনো দোষ নেই, বিশ্বাস করো, মেয়েটা এসবের কিচ্ছু জানে না। আমি তোমাকে সব খুলে বলতেছি, প্লিজ বাবা, আমার মেয়েটাকে ভুল বুঝবে না তুমি। আহ, কি করছেন? এ আরাব আর ইস্যু পাখিকে এই সামান্য বিষয় ভুল বুঝবে এটা ভাবলেন কিভাবে? আমাকে সবটা বলুন। আমি দেখেছি আমার ইস্যুপরীকে এই বাড়িতে কিছু মানুষ কিভাবে ট্রিট করে। ঈশাকে আমরা কুড়িয়ে পেয়েছি আরব। কিন্তু চাচিমার কথায় মিস্টার চৌধুরীর কোনো ভাবগতি হলো না। মনে হয় উনি জানতেন চৌধুরী আর চাচি আর চাচিমা, চাচু আর চাচিমা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে ওনাকে স্বাভাবিক দেখে। চাচু নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করে, 17 বছর আগে আমরা পিকনিকে গিয়েছি, তখন নাবিলার নতুন বিয়ে হয়েছে, ও বাচ্চা কনসিভ করেনি, তাই মন মরা হয়ে থাকতো। কিন্তু আমার ভাই এই অবস্থা দেখে প্ল্যান করে একদিন সবাইকে পিকনিক নিয়ে ওর মন ভালো করবে। নিপা ও নাবিলাকে জোর করে নিয়ে নেয়। সারাদিন ঘোরাঘুরির পর রাস্তায় আমরা দেখি 3 কি 3.5 বছরের এক বাচ্চা কান্না করতেছে। গাড়ি থেকে নেমে ওকে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না, শুধু মেলার কথাটাই ওর মুখে আসে। আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারি মেলায় আরেকটাও দূরে হচ্ছে, কিন্তু মেলায় গেলে দেখি চোর নিয়ে গন্ডগোল হচ্ছে। অনেক বাচ্চা নাকি হারিয়ে গিয়েছে, অনেক খুঁজেছি ওর বাবাকে, কিন্তু পাইনি বাবা। তারপর থানায় কমপ্লেন করলে বলে এত ছোট বাচ্চা রাতে কোথায় রাখবে, ওনারা খোঁজ করবে, তাই ওকে আমরা নিজের কাছেই রাখি। 5-6 দিন খোঁজ করার পর জানতে পারি সবাই তাদের বাচ্চা পেয়েছে, শুধু ঈশার খোঁজ কেউ করেনি। কিন্তু এ কয়দিনে নাবিলা নিজের বাচ্চার মতো মিশে যায় ঈশার সাথে। এভাবেই চলতে থাকে, কিন্তু কাউকে খুঁজে পায়নি। আস্তে আস্তে নাবিলা আর ফারুক নিজের মেয়ে বানিয়ে নেয় ঈশাকে। কিন্তু বিপত্তি বাধে 1 বছর পর, যখন নাবিলা কনসিভ করে। রাইসার জন্ম হলে নাবিলা ঈশাকে সহ্য করতে পারে না, ওকে দূরে সরিয়ে দেয়। আস্তে আস্তে আমার মেয়েটাও মা হারা হয়ে যায়। তবে ফারুক যথেষ্ট ভালোবাসতো ঈশাকে। ওর গায়ের পোশাক আর কথার ধরন আচরণে আমরা বুঝতে পেরেছি কোনো বড় ফ্যামিলির। কিন্তু নাম না জানায় আমরা ওর নাম দিলাম ঈশা। প্লিজ বাবা, আমার মেয়েটাকে জানতে দিও না, এসবের শেষ হয়ে যাবে এসব শুনলে। চিন্তা করবেন না, আমার পরি আমার কাছে রানীর মতো এসেছে। আমার কাছে সে ভালোবাসার পুতুল হয়ে থাকবে, এতটুকু কষ্ট ওর হবে না। আমার মেয়েটাকে একটু ভালোবেসে দেখো, ও কাউকে কষ্ট দিবে না। আচ্ছা চাচ্চু, এমন কোনো এভিডেন্স আছে বা কিছু যেটা ঈশার সাথে ছিল? আই মিন ওর কাছে কিছু ছিল? হ্যাঁ হ্যাঁ আছে, ওর ড্রেসগুলো আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু ওর একটা পেন্ডেন্ট আছে যেটা ওর গলায়, আর বডি মার্ক হিসেবে ওর বাঁ হাতে 2টো তিল আছে। ঈশার গলায়? মানে ওই যে পরি দেয়া স্টোন পাথরের পেন্ডেন্ট? হ্যাঁ বাবা, ওইটা ছোটবেলায় ওর সাথেই ছিল। মিস্টার চৌধুরী সন্ধ্যার কথা ভাবতে লাগলো, যখন আমাকে ঘাড়ে কামড়ে দেওয়ার সময় সেই পেন্ডেন্টে ব্যথা পেয়েছে, আর আমি খিলখিল করে হেসে দিয়েছি। উনি হেসে চাচ্চু আর চাচিমার থেকে বিদায় নিয়ে বেডরুমে চলে এলেন। আমার হাত ধরে বললেন, আমি সন্ধান পেয়ে গিয়েছি বাকি, আর মাত্র কিছুদিন। তোমার জন্মদিনেই তুমি তোমার সবচেয়ে বড় সারপ্রাইজটা পাবে জান। বলতে বলতে আমাকে বুকে টেনে নিয়ে ঘুমিয়ে গেলেন। সে কখন থেকে বেডে পা তুলে বসে আছি। মিস্টার চৌধুরী সোফায় বসে আমার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। এবার আরো রাগ লাগছে। সবাই আমাকে বকে গিয়েছে কেন আমি ভোর সন্ধ্যায় শাওয়ার নিয়েছি।
কিন্তু কেউ তো জানে না এই ভদ্রলোকের জন্যই তো এসব হয়েছে। ঈশা, আম্মু খেয়ে নে, আর বকবো না। দেখ, তোর জন্যই তো বকলাম। আম্মু খেয়ে নে। তুমি ইভেন তোমরা সবাই আমাকে শুধু শুধু বকেছো। এখন খাবো না, আমার আরো ঘুম পাচ্ছে। আমার কথা এবার মিস্টার চৌধুরী আমার দিকে তেড়ে এসে বলে, চাচি আম্মু তুমি আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি। মেয়েটা বড্ড জ্বালায়। ওনার কথায় চাচিমা হেসে ওনার হাতে খাবার দিয়ে চলে গেলেন। আমি দ্রুত কম্বল দিয়ে মুখ ঢেকে নিলাম। উনি খাবার রেখে আমার কম্বল টান দিয়ে সরিয়ে দিলেন। আমি আরো জোরে চেপে ধরলে এবার গম্ভীর কণ্ঠে বলে, ঈশা, আমি তোমাকে খেতে ডাকছি, তুমি কি আসবে নাকি আমি নিজে টেনে আনবো? আমি কিছু করলে তুমি ব্যথা ছাড়া কিছুই পাবে না। এই প্রথম উনি আমাকে রুডলি ভাবে ডেকেছে, তাও ঈশা আমার নাম নিয়ে। ভালোবেসে ডাকিনি। হুট করে মনটা অভিমানে ছেয়ে গেল। এই মেয়ে, তোমাকে ডাকছি আমি, খাওয়া নিয়ে তুমি এত ইরেসপন্সিবল কেন? এটা খুব অভিমান হলো। মিস্টার চৌধুরী কি আগের মতো আমাকে ভালোবাসে না? এইভাবে তো আমার সাথে কথা বলে না উনি। অভিমানের অনুভূতি গুলো একজোট হয়ে মিস্টার চৌধুরীর কাছে ভিড়ে গেল। তাই আর কিছু না বলে নিজেই কম্বল সরিয়ে উঠে গেলাম। মুখ কালো করেও বুঝতে দিলাম না। ওনার হাত থেকে বাটি কেড়ে নিজেই মুখে পুরে নিলাম কর্নফ্লেক্স। উনি ঘাড় কাত করে আমার দিকে তাকিয়ে ফোন নিয়ে উঠে গেলেন। এবার মনে হচ্ছে কষ্টটা আরো চেপে থাকতে চাইছে। একটি বার আমার দিকে ফিরেও তাকালো না। আমি হয়তো ওনাকে জ্বালিয়েছি, না পারলাম না। এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। এক হাত দিয়ে চোখ মুছছি আর এক হাত দিয়ে খাচ্ছি। হাতের বাটিতে টান পড়ায় নিজের খেয়াল ফিরে পাই। কি হয়েছে? আমাকে দেখিয়ে দেখিয়ে কাঁদছো কেন? একদম আমার সামনে ন্যাকা কান্না করবে না, না হলে আমার থেকে কেউ আর খারাপ হবে না। এবার সব সীমানা পেরিয়ে গেল। ভালোবাসার মানুষগুলো এতটুকু অবহেলা আমাদের সহ্য হয় না। আর সেখানে উনি আমাকে বকছে, রীতিমতো মারবে বলছে। আর তাই না পেরে জোরে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে বেড থেকে নেমে গেলাম। ওয়াশরুমে পা বাড়ানোর আগেই উনি কোলে তুলে নিলেন। নিজের কোলে বসিয়ে ওনার দিকে ফিরিয়ে নিলেন। চোখের পানি মুছতে মুছতে বললেন, আহারে আমার পরীরে জান, তুমি এতটা বাচ্চা কিভাবে হও? পাখি, তুমি কি জানো তুমি আমার জান? বোঝো তুমি এই আরবের জীবনে কতটুকু জায়গা জুড়ে আছো যার পরিমাপ করা যাবে না। আমার কপালে চুমু দিয়ে কথাগুলো বললেও আমি কান্না থামাইনি। ওনার বুক থেকে সরে যাওয়ার চেষ্টা করলেও এক চুল নড়তে পারিনি। বুকের মাঝে আরো চেপে ধরলেন। এবার আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। আমি যা জান, আপনি আমাকে আর ভালোবাসেন না। আমি কাল আপনাকে খুব জ্বালিয়েছি, তাই না? আপনার গায়ে বমি করেছি, তাই এভাবে বকলেন তো? আচ্ছা, আমি হুশ জান, একদম না। আমি তোমাকে খুব ভালোবাসি পাখি। আর আমি তো আমার ইস্যু পাখিকে একটু কাঁদাতে চেয়েছি, দেখতে চেয়েছি যে আমার অভিমানীটা কিভাবে রেগে যায়। সরি জান। কথা বলবো না আপনার সাথে। আমার নাম ঈশা, কোনো জান পাখি বা পাখি না। আপনি এইসব নামে আর ডাকবেন না। আর আপনি আমাকে মারবেনও বলেছেন। কথা শেষ করেই কেঁদে দিলাম। উনি আরেকটু গভীরভাবে জড়িয়ে নিলেন। গালে নাক ঘুষে বললেন, এতটুকু সামান্য বকাতেই এই অবস্থা? আর যদি অন্য কিছু বলতে যেতাম তাহলে তো আজ এখানে সাগর বয়ে যেত। সরি পাখি, আমি রেগে যাওয়ার অভিনয় করেছি মাত্র। কিভাবে আমার জানকে আমি সজ্ঞানে কষ্ট দিব? তাহলে এইভাবে আমাকে ডাকলেন কেন? ও, এবার বুঝেছি, এই জন্যই মহারানীর মুড অফ হয়েছে। জান, তোমাকে ভালোবাসি। এইভাবে আর বলবো না। সরি বেবি। উনি কানে হাত দিয়ে ইনোসেন্ট ফেস করে সরি বলাতে আমি খিলখিল করে হেসে দিই। উনি কামিজের ভেতর হাত ঢুকিয়ে আরেকটু কাছে টেনে নেন। আমার টোলে চুমু খেলেন। আমি স্থির হয়ে বসে আছি ওনার স্পর্শে। এবার আমার ঠোঁটের কাছে এসে চুষে নিতে লাগলেন। প্রথমে বাধা দিলেও পরে রেসপন্স করতে লাগলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে আমার ঠোঁট মুছিয়ে দিলেন। দুজনেই হাঁপাচ্ছি। কিছু বলার জন্য মুখ খুলবো তার আগেই চিৎকার শুনে আশেপাশে তাকিয়ে দেখি রাইসা আর এনা আপু দরজার কাছে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে ব্যাপারটা মাথায় না এলেও পরে মাথায় আসে। তাড়াহুড়ো করে ওনার কোল থেকে উঠে গেলাম। উনি ফোন হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেলেন। রাইসা এবার আমার দিকে তাকিয়ে চলে গেল। এনা আপুর দিকে তাকাতেই দেখলাম কিছু বলার জন্য এদিক সেদিক তাকাচ্ছে। তাই জিজ্ঞেস করলাম, এনা আপু কিছু বলবে? এসো, ঘরে এসো। না মানে ঈশা, আসলে বুঝতে পেরেছি আপুর মনের কিছু ঝড় চলছে। তাই আমি মুচকি হেসে আপুর হাত ধরে বললাম, আমি কিছু বললে তুমি নির্দ্বিধায় বলতে পারো। আসলে ঈশা, আমাকে ক্ষমা করে দিও। আমি শুরু থেকেই তোমাকে জ্বালিয়ে আসছি, তোমার ক্ষতি করার চিন্তায় আছি।
আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি তোমার লাইফ থেকে চলে যাব। আপু, তুমি এর জন্য মন খারাপ করে আছো? আমি জানতাম তুমি ভুল বুঝতে পারবে, তাই বিশ্বাস ছিল। আর দেখো, আজ তুমি বুঝতে পেরেছো। আপু, আমি মিস্টার চৌধুরীকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু ওনাকে ছাড়া যে এক মুহূর্তও চলতে পারি না, সেটা আমি বুঝতে পেরেছি। উনি যে আমার অভ্যাস হয়ে গিয়েছে। চিন্তা করো না, আমি আর তোমাদের মাঝে আসবো না, চলে যাব। আরব যে তোমাকে খুব ভালোবাসে তার প্রমাণ আমি প্রতি পদে পেয়েছি, তাই আমি খুব করে সরি। আপু প্লিজ, আমাদের ছেড়ে চলে যেও না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, প্লিজ আপু যেও না। একটা ভালো পাত্র দেখে তোমার বিয়ে দিয়ে দিব। তুমি সত্যিই অনেক ভালো মেয়ে, আমি তোমাকে চিনতে পারিনি। তুমি খুব ভালো থেকো, অনেক সুখে থেকো ঈশা। আমি আপুকে গিয়ে জড়িয়ে ধরলাম। আপু চমকালেও পরে বুঝতে পেরে আমাকে জড়িয়ে ধরলেন। আপু কথা দাও যাবে না, আমি খুব মিস করব তোমায়। আমরা আজ থেকে বন্ধু, আগে তো শত্রু ছিলাম। এবার বুঝলাম আরবের ঈশাপরি কেন এত পাগল করেছে তাকে। আমি থাকবো আর তোমাদের জ্বালাবো। এনা আপুর কথা শেষ হলে মিস্টার চৌধুরী বেরিয়ে আসে। আপু আমাকে চোখ টিপে দিয়ে চলে যায়। মিস্টার চৌধুরী আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে কপালে চুমু খেয়ে নিলেন। আমার দিকে তাকিয়ে বললেন, ভালোবাসি পরি, তুমি এতটা নিষ্পাপ যে খারাপ মানুষগুলো তোমার সংস্পর্শে এলে ভালো হয়ে যায়। ভালোবাসি জান। মিস্টার চৌধুরী একটা কথা বলি। বলো জান, পারমিশন নিচ্ছ কেন? বরটা তো তোমারই। আমাকে ফুচকা খেতে নিয়ে যাবেন প্লিজ? হোয়াট? হায় আল্লাহ, এই লোকটা কি এখন বকবেন আমায়? মা তো বলেছিল উনি বাহিরের এসব অ্যালাউ করে না, তাহলে কি এবার বকবেন? নিয়ে যাব জান, আজ সারাটা দিন তোমার জন্য। তুমি যা চাইবে তাই পাবে। আমি ওনার বুকে মুখ গুজে বললাম, আপনি আমার লাইফে একজন ফেরেশতা মিস্টার চৌধুরী। আমি চাই, খুব করে চাই ভালোবাসার কাঙাল হয়ে থাকতে। পাবে জান, এই জীবনে ভালোবাসাগুলো তোমার জন্য বরাদ্দ। সময় মতো সব পাবে। এবার আদর করি আমি। মিস্টার চৌধুরী, চৌধুরী সাহেব। আয়নায় দাঁড়িয়ে মিস্টার চৌধুরীর কাণ্ড দেখছি। এই নিয়ে 100 বার কপালে চুমু দিচ্ছেন আর ভালোবাসি শব্দটা বলছেন। কালো শাড়ি, কালো চুড়ি আর কালো গোলাপে আমাকে মুড়িয়ে দিয়েছেন। ম্যাচিং পাঞ্জাবি পরে আমার চোখে কাজল দিয়ে দিলেন। শাড়িতে সেফ টিফিন দিতে দিতে বলে উঠলেন, আমার পরি যে এত আগুন সুন্দরী সেটা তো আমি খেয়াল করিনি। দেখো মেয়ে, আমি এখন কিন্তু বের হব, তাই একদম সিরিয়াস করবে না। আমি অবাক হয়ে গিয়েছি লোকটার এই কথায়। বলে কি লোকটা? এতক্ষণ তো নিজেই শাড়ি পরানো নিয়ে এত জ্বালাতন করলো আমাকে। মিস্টার চৌধুরী, আপনি কিন্তু আমাকে ব্লেম করছেন। আপনি তো আমাকে মানে আপনি নিজেই তো। বলো তোমাকে কি, না হলে আমি বুঝবো কিভাবে কি করেছি আমি। এই ভোলা ভালা ছেলেকে তুমি এখন ফাঁসাচ্ছ। উনি ঠোঁট কামড়ে হেসে কথাগুলো বলছেন। আমি বুঝেছি এই লোকটা আমাকে জ্বালিয়ে ভীষণ মজা পায়। তাই রেগে বলে উঠলাম, কিছু না, আপনি একটা অসভ্য। অনলি ফর ইউ জান, তুমি চাইলে আরেকটু অসভ্য হতে পারি। আমি আর কিছু না বলে মুখ ভেঙচি দিয়ে চলে এলাম। লোকটা বুকে হাত দিয়ে মুচকি হেসে বললেন, এই মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। মাই কুইন, মাই ব্ল্যাক রোজ। সবার থেকে বিদায় নিয়ে চলে এলাম আমি আর মিস্টার চৌধুরী ঘুরতে। তা আমাকে সত্যি অনেক ভালোবাসে, তার প্রমাণ আমি পদে পদে পাচ্ছি। কেউ এত বলার পরেও এক মুহূর্তও থাকতে রাজি হয়নি। কিন্তু আমি ছোট্ট একটা চাওয়া, আমার প্রেমিক পুরুষের সাথে একটা দিন কাটাবো। উনি সেই কথা রাখতেই আজকে থাকতে রাজি হয়েছে। আপু আর সায়ান ভাইয়াও বের হয়েছে, কিন্তু ওরা আলাদা বের হয়েছে। নদীর পাড়ে ইচ্ছা মতো ঘুরে যেই না গাড়ির কাছে যাব, অমনি শাড়ির কুচি এলোমেলো হয়ে গিয়েছে। কিন্তু আমি বলার আগেই মানুষটা আমার পায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়েন। রাস্তার মানুষ সব হা করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কারণ মিস্টার চৌধুরী আমার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছেন। কেউ কেউ দূর থেকে ভিডিও করছে। কাছে ঘেঁষার সাহস আপাতত কারণ নেই, কারণ চারিপাশে ওনার গার্ডে ভর্তি। মিস্টার চৌধুরী শুনছেন? জান। হয়েছে, এবার তো উঠুন। কিভাবে তাকিয়ে আছে। ফাঁকি, তুমি শাড়ি সামলাতে পারো না, তাহলে কেন পড়লে? দেখলে তো মাঝ রাস্তায় এলোমেলো হয়ে গেল। এখন আমার দোষ দিচ্ছেন আপনি? আপনি নিজেই শাড়ি পরাবেন বলে জোর করে অত্যাচার করলেন। হোয়াট? অত্যাচার? কথাটা বলে উনি হু হা হা করে হেসে দিলেন। আমার চুলে হাত বুলিয়ে দিয়ে বলতে আরম্ভ করলেন, লাইক সিরিয়াসলি জান, আমি তোমায় অত্যাচার করি? মানে আমি এই আরাফ আমার জানকে কষ্ট দেই? এই যে আপনি শাড়ি পরানোর সময় আমাকে জ্বালিয়ে অত্যাচার করেন। ওরে জান, এটা তো রোমান্টিক অত্যাচার। তুমি চাইলে আমি এখানেও। না প্লিজ, আপনি আমাকে ঘুরতে নিয়ে চলুন।
এসব বাজে কথা বলবেন না। ওকে মিসেস, আপনি যা বলেন। আজকের দিনটা তো আপনার জন্যই। মুচকি হেসে হাত বাড়িয়ে দেয়। আমি ভরসার হাত পেয়ে জড়িয়ে যাই ওনার হাতে। রাস্তার অনেকেই এখনো একইভাবে তাকিয়ে আছে, কিন্তু আমি তাকিয়ে আছি আমার দেখা সুদর্শন কেয়ারিং চৌধুরী সাহেবের দিকে, যে একমাত্র আমার সামনেই এতটা নরম মানুষ। ঘোরাঘুরির এক পর্যায়ে ফুচকা স্টল দেখে ওনার হাত খামচি ইশারা করি। উনি ব্রু কুচকি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে নিয়ে গেলেন ফুচকা স্টলে। দোকানিকে উনি এমন ভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে মনে হচ্ছে দোকানটা আজ আমার জন্য খোলা হয়েছে। এই মামা, ফুচকা দিন, ঝাল দিয়ে মজা করে বানিয়ে দিবেন। নো, তুমি এত ঝাল খেতে পারবে না। জান, শরীর খারাপ করবে, এমনিতেই তুমি অসুস্থ। এই যে শুনুন মিস্টার চৌধুরী, আপনি চুপচাপ বসে থাকুন। আপনি আজ কথা দিয়েছেন সারাদিন আমার যা চাই তাই আমার ইচ্ছা, যেভাবে খুশি সেভাবে চলবো, খুশি হব। আমি ফুচকা দেখলে মাথা ঠিক থাকে না, তাই এত বাধা না মেনে ফুচকা খাওয়া শুরু করলাম। নিজে মুখে দেওয়ার আগে একটা ফুচকা হাতে নিয়ে মিস্টার চৌধুরীর সামনে ধরলাম। জানি উনি খাবে না, তবু ইচ্ছে হলো ওনাকে নিজের হাতে খাইয়ে দেই। মানুষটা তো আমাকে কত যত্ন নিয়ে খাওয়ায়, কিন্তু আমাকে অবাক করে দিয়ে উনি আমার হাত থেকে ফুচকা খেয়ে নিলেন। আমি অবাক হলেও মুচকি হেসে খাওয়াতে মন দিলাম। এতটুকু বুঝতে পেরেছি মিস্টার চৌধুরী মুগ্ধ নয়নে আমার দিকে তাকিয়ে আছে। 3-4টা মুখে পড়তেই বুঝলাম নাগা মরিচের পরিমাণ একটু বেশি ছিল, কিন্তু খাওয়া অফ না করে একের পর এক খেতে লাগলাম। চোখ মুখ লাল হয়ে এলেও মিস্টার চৌধুরীর বকার ভয়ে খেতে লাগলাম। এবার আর না পেরে রেখে দিলাম। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সামনে আইসক্রিম দেখতে পেয়ে তাকিয়ে দেখলাম মিস্টার চৌধুরী হাতে নিয়ে ইশারা দিচ্ছেন। জান, তোমার ঝাল লেগেছে, এটা খাও, একটু বেটার লাগবে। আর কিছু না বলে উনি এগিয়ে এলেন, আমাকে নিজের হাতে খাইয়ে দিলেন। মুখের অংশ শেষ করে মিস্টার চৌধুরীর গাল স্পর্শ করে বললাম, আপনি আমাকে বকলেন না কেন? আমি বকলে কি তার আদরি স্পর্শটা পেতাম? এই যে তার এতটুকু ছোঁয়া আমাকে পাগল করে দেয়, সেটা তো আমার পরই জানে না। আমার হাতে চুমু খেয়ে উঠে এলেন। মেলা হচ্ছে শুনে বায়না ধরলে উনি বিনা বাক্যে আমাকে নিয়ে যায়। চুড়ির দোকানে গিয়ে কাচের চুড়ি কিনে নিজের হাতে পরিয়ে দিলেন। দূর থেকে কেউ কেউ অবাক চোখে তাকিয়ে আছে ওনার দিকে, কারণ বাহিরে এখনো কেউ জানেই না তাদের ক্রাশ স্বয়ং আয়ান আরাফ চৌধুরী বিয়ে করেছে, যে কিনা এসব প্রেম বিয়ে আর মেয়েদের থেকে 10 হাত দূরে থাকে। পুরো মেলা ঘুরে উনি রেস্টুরেন্টে নিয়ে গেলেন। পছন্দের ডিশ অর্ডার করলে উনি নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। বাহিরে বের হলে শীত শীত অনুভব হতেই হাতের উপর থেকে হাত দিয়ে মালিশ করতে থাকি। মিস্টার চৌধুরীর কাছে এসে গায়ের থেকে চাদর নিয়ে আমার গায়ে জড়িয়ে দেয়। আমি অবাক চোখে তাকিয়ে চাদরে আঙুলে তাক করে বলি, লেডিস চাদর কোথায় পেলেন? আমি জানি জান, তুমি নিজের জন্য এতটুকু খেয়াল রাখো না। এই যে এখন শীতে কষ্ট পাচ্ছ, কে ভুগছে, আমি না তুমি? আমি আসলে বুঝতে পারিনি। না জান হুশ, আমি আছি তোমার খেয়াল রাখার জন্য। কথা শেষ করে উনি আমাকে আরেকটু কাছে টেনে নিলেন, গালে গভীর চুম্বন লেপটে দিলেন। কানের কাছে রিনি ঝিনি আওয়াজ শুনে চোখ খুলে দেখি মেলায় দেখা সেই ঝুমকোগুলো, যা আমি মুগ্ধ নয়নে দেখেছি, কিন্তু মিস্টার চৌধুরীর ফোন আসায় তিনি কলে ব্যস্ত ছিলেন, তাই আর মুখ ফুটে বলিনি। কিন্তু মানুষটা সেটা নজরে রেখেছে। এতটা খেয়াল কি কেউ কারোর জন্য রাখতে পারে? ঝুমকোগুলো আমাকে পরিয়ে দিলেন নিবিড় যত্নে, 2 হাতে আগলে নিলেন বুকের ভেতরে। আমিও মুখ বুজে দিলাম আমার নামে লিখিত মানুষটার বুকে। শাড়ি ভেদ করে পেটে স্লাইড করতে করতে বললেন, আমার গভীর যতনে তোমাকে বুকে লুকিয়ে রাখবো পরি। আমার সব সুখ তোমার হোক, ভালোবাসি, আজীবন ভালোবেসে যাব। তোমার জন্য এই মিস্টার চৌধুরীর জীবন আর তার ভালোবাসা সারা জীবন লিখিত থাকবে। সেদিনের পর কেটে গিয়েছে প্রায় 1 সপ্তাহ। আজ মিস্টার চৌধুরী নিজে আমাকে আর মায়াকে ভার্সিটি দিয়ে আসবে। টেনশনে ছিলাম, না জানি লোকটা আমাকে পড়তে দেয় কি না। কিন্তু আমার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে উনি নিজেই আমাকে পড়ার অনুমতি দিয়েছে। ওনার কাজে আম্মু আর আব্বু ভীষণ খুশি, কিন্তু এর বদলে উনি গুনে গুনে প্রায় 100 চুমু খেয়েছে। লোকটার বাচ্চামোটা দেখে আমি প্রতিটি পদে তার প্রতি নতুন করে প্রেমে পড়ি। জান, আই এম রেডি। আর ইউ রেডি বেবি? একটু ওয়েট করুন, চুলটা আটকে গিয়েছে। দেখি আমি ঠিক করে দিচ্ছি। এইভাবে করলে তোমার চুল তো ছিঁড়ে যাবে, কাম পাখি। আমি ওনার সামনে দাঁড়াতে লোকটা আলতো হাতে আমার চুল স্পর্শ করে ছাড়িয়ে দিলেন। আমি মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছি। উনি মুচকি হেসে ইশারা করতে আমি হুট করে পা উঁচিয়ে ওনাকে জড়িয়ে ধরি। উনি প্রথমে অবাক হলেও হালকা হেসে আমাকে আঁকড়ে নেয়, কানে চুমু খেয়ে বলে, কি হয়েছে জান?
আজ নিজে থেকে জড়িয়ে ধরলে যে শরীর খারাপ লাগছে। উফ মিস্টার চৌধুরী, আমি কি এখন জড়িয়ে ধরতেও পারি না? সবসময় কি আমার শরীর খারাপ থাকে? আচ্ছা সরি জান, তুমি তো জানো পাখি, তোমার চুপ থাকা শরীর খারাপ আমাকে কতটা পোড়ায়। কথা বলার মাঝেই মায়ার চিৎকার অনুসরণ করে দেখি মায়া চোখ ঢেকে দাঁড়িয়ে আছে। আমি সরে যেতে চাইলেও উনি আমাকে আরো কাছে টেনে নিয়ে আসেন। মায়ার দিকে দৃষ্টি দিতেই বলে উঠে, সরি 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 বড় ভাইয়া, সরি ইস্যু, আমি খেয়াল করিনি, মাই মিস্টেক। তুই নক করিসনি কেন? আমি খেয়াল করিনি, আসলেই আমার লেট হয়ে গিয়েছিল। মিস্টার চৌধুরী আপনি ছাড়ুন না প্লিজ, সত্যি তো দেরি হচ্ছে আর আপনি ইচ্ছে করে দেরি করাচ্ছেন। দেরি করিয়ে আমার তো লাভ হলো না জান, সেই তো একটু এই আপনি থামুন, আপনি এত নির্লজ্জ কেন? হ্যাঁ, সামনে আপনার বোন দাঁড়িয়ে আছে আর আপনি ওর সামনেই এসব বলছেন। এই আমি কিছু দেখিনি আর শুনিও নি। কন্টিনিউ বড় ভাইয়া, সময় দিয়ে গেলাম, লাস্ট 10 মিনিট তোমাদের। কথাগুলো বলেই মায়া আমাকে চোখ টিপ দিয়ে চলে গেল। মিস্টার চৌধুরী আমার দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে চেপে ধরলেন। দেখলে তো 10 মিনিট সময় আছে, আর এই সময়ে তো অনেক কিছু করা যায়, তাই না পাখি? ভাই বোন দুটোই এক, লুচু টাইপ। আর কিছু বলার সুযোগ না দিয়ে উনি হ্যাচকা টানে আমাকে সামনে নিয়ে এলেন। আমার কোমর দুহাতে উঁচিয়ে ধরলেন। আমি জানি এখন এই মানুষটার মনে কি চলছে, তাই পায়ের পাতায় ভর দিয়ে ওনার কাঁধ খামচে ধরলাম। চোখ বন্ধ করে অপেক্ষা করছি মিস্টার চৌধুরীর স্পর্শ নেওয়ার জন্য। উনি ঘাড় কাত করে হেসে মিলিয়ে দিলেন দুই ওষ্ঠদ্বয়, এমন ভাবে চুষতে থাকলেন যেন কোনো সুধা পান করছেন। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু ওনার ছাড়ার নাম নেই। তাই আমি হাত পা ছোড়াছুড়ি করতেই আমাকে ছেড়ে দিলেন। আমার ঠোঁট মুছিয়ে দিয়ে বললেন, উফ পাখি, আই এম কন্ট্রোললেস। আমাকে তুমি কিন্তু ইচ্ছে করে এবার সিরিয়াস করছো। আপনি ইচ্ছে করে এভাবে বারবার আমাকে জ্বালাতন করছেন। আপনি আর আমাকে কিস করবেন না। ও তাই? আচ্ছা কিস করব না, কিন্তু হ্যাঁ রোম্যান্স তো করতেই পারবো, তাই না পাখি? আপনি কি যাবেন নাকি আমি চলে যাব? অসভ্য মার্কা কথাগুলো আপনি আর বলবেন না কিন্তু। আচ্ছা যান, চলুন এবার। আমার হাত ধরে নিচে নেমে গেলেন। আম্মু আব্বুর দিকে দোয়া নিয়ে বেরিয়ে গেলাম। আব্বু আম্মুর থেকে দোয়া নিয়ে বেরিয়ে গেলাম। আমি মায়া একসাথে যাব ভেবেছি, কিন্তু আজ বিয়ের প্রথম যাব, তাই উনি নিজেই ড্রপ করে দিবেন। ভার্সিটির সামনে গাড়ি দাঁড় করাতে উনি কপালে চুমু দিয়ে চলে গেলেন। আমি আর মায়া ভার্সিটিতে প্রবেশ করতেই তুবা এসে হাজির হলো। গল্প করতে করতে ক্লাসরুমে যাওয়ার পথে খেয়াল করলাম অনেকেই অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। ভাবতে মনে পড়লো কাল মিস্টার চৌধুরীর আর আমার ঘুরতে যাওয়া, শাড়ি ঠিক করে দেওয়া, মেলায় হাত ধরে ঘোরার কিছু মুহূর্ত ভাইরাল হয়েছে। এই নিয়ে কিছুদিন কানাঘোষা বের হতেই উনি প্রেস মিডিয়া ডেকে সবাইকে আমার পরিচয় দেন। সবাই শুভেচ্ছা জানালেও মিস্টার চৌধুরীর প্রোফাইল ঘুরে দেখি মেয়েদের আত্মচিৎকার। মেয়েরা রীতিমতো সেই বলে কমেন্ট বক্স ভরিয়ে ফেলেছে। ওনার ভেরিফাইড পেজে আমাদের বিয়ের ছবি সহ কিছু কাপল পিক দিয়ে আমাদের বিয়ের খবর জানিয়েছেন। এই জন্যই সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে। অস্বস্তি নিয়ে কোনো মতে কথা শেষ করার পর বের হতে নিলে থার্ড ইয়ারের সেই মেয়েগুলো পথ আটকে দাঁড়ায়। বাহ বাহ, এই রূপ দিয়েই বুঝি বড়লোক ছেলেদেরকে ফাঁসাও? আগে তো ভোলাভালা সেজেছিলে, এখন হঠাৎ এত ঢং বেড়ে গেল। হ্যাঁ, নইলে ভাব না হলে এর মতো মেয়েকে কিভাবে সব মেয়েদের ক্রাশ আইকন বিয়ে করবে। হাউ ফানি। কথাগুলো বলা মাত্রই সবাই হেসে দিল। এবার মায়া আর তুবা ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে বলতে আরম্ভ করে, এই যে সমস্যা কি তোমার? মানুষের ভালো দেখতে পারো না তাই না? আমার ভাইয়া বিয়ে করেছে তাতেই খুব চলছে তাই না? অন্যের খুঁত না ধরে নিজে ঠিক হও। সারাদিন মানুষের পিছনে লেগে থাকাই তো তোমাদের কাজ। নেক্সট টাইম থেকে ভেবেচিন্তে কথা বলবে। এই তোমাদের পাওয়ার আছে বলে কি যা ইচ্ছা করবে নাকি? মুখ আছে তাই কথা বলবো। আর কয়টা ছেলেকে ফাঁসিয়েছো এইভাবে? আমার প্রিয় মানুষটা আমাকে শিখিয়েছে, যখন নিজের দোষ না থাকে, কেউ ইচ্ছে করে ছোট করতে চায়, তখন তাকে সুযোগ দেওয়া উচিত নয়। সে যেই হোক, তাকে তার জায়গাটা বুঝিয়ে দিতে হয়। তাই আমি বুকে হাত ভাঁজ করে বললাম, ও রিয়েলি? আচ্ছা, আমি ফাঁসিয়েছি, তবে এসো তোমাকেও কিছু টিপস শিখিয়ে দেই। আমার কথায় মায়া আর তুবা মুখ টিপে হাসলেও মেয়েগুলো রাগি চোখে তাকিয়ে আছে। আমি মুখ ভেঙচি দিয়ে চলে এলাম। কিছুটা শান্তি অনুভব করছি। সত্যি তো, আমি কেন অন্যের তেতো কথায় কান্না করব? কেন কষ্ট পাবো? মনে মনে মিস্টার চৌধুরীকে ধন্যবাদ দিতেই ফোনে কল এলো।
স্ক্রিনে তাকাতেই দেখি প্রিয় মানুষটার নাম্বার জলজল করছে। সময় ব্যয় না করে রিসিভ করার সাথে সাথেই উনি বলে উঠলেন, ভালোবাসি বউ, জীবনের সবটা জুড়ে শুধু আপনার বসবাস। আর ঠিক এইভাবেই কিছু মানুষকে অ্যাভয়েড করে চলতে হয়। আপনি কিভাবে জানলেন? আর হঠাৎ করে এমন কথাই বা কেন বলছেন? আপনি কি আমার আশেপাশেই আছেন চৌধুরী সাহেব? আশেপাশে বলছো? তুমি তো আমার প্রতিটা নিঃশ্বাস জুড়ে আছো মিস ইউ পাখি। আমিও মিস করছি আপনাকে চৌধুরী সাহেব। উনি মুচকি হেসে ফোনটা বুকে জড়িয়ে নিলেন। আর প্রতিটা নিঃশ্বাস আমার কানে প্রতিফলিত হচ্ছে। শুনেছি ভালোবাসার মানুষ নাকি কাছে এলে রংহীন জিনিসগুলো সুন্দর লাগে। আমার ব্যাপারে কি তা হচ্ছে নাকি? চোখ বন্ধ করতেই মিস্টার চৌধুরীর চেহারা ভেসে উঠল। আজকে প্রত্যেকটা মানুষের মনে অস্থিরতা আর চিন্তা কাজ করবে, কারণ মিস্টার চৌধুরীর ভোটের রেজাল্ট আজ দিবে। পার্টি ক্লাবে মানুষটা শান্ত হয়ে বসে আছে, তার মধ্যেও কম চিন্তা কাজ করছে না। মানুষটা কয়েকটা দিন যে পরিশ্রম করেছে তা সকলের চোখেই পড়েছে। সারা দিন রাত পরিশ্রম করেও মানুষটা একটা মুহূর্তের জন্য আমার যত্ন নিতে ভুলেনি। আস্তে আস্তে যে মানুষটার মায়ায় গভীরভাবে জড়িয়ে পড়েছি তা আমি বেশ ভালো বুঝতে পারছি। আর কিছুক্ষণের মধ্যে ফল প্রকাশ হবে, তাই বাড়ির প্রত্যেকটা মানুষ টিভির স্ক্রিনে তাকিয়ে দোয়া করছে। অবশেষে ফল প্রকাশ করার জন্য কাউন্টডাউন শুরু হলে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। ভাবনার মাঝে মায়া ইয়াহু বলে চিল্লিয়ে আমাকে জড়িয়ে ধরে। টিভি স্ক্রিনে চোখ দিতেই জানতে পারি বিপুল ভোটে জয়ী হয়ে এবার এর পলিটিক্স নেতার পদটা মিস্টার চৌধুরী পেয়েছে। আনন্দে পুরো বাড়ি গমগম করছে। আম্মু আমায় জড়িয়ে ধরলো। সামনে তাকিয়ে দেখছি আমার প্রিয় প্রেমিক পুরুষের মুখে বিশ্বজয়ের হাসি, যেখানে তাকে সম্মানও জানানো হচ্ছে। এর মধ্যে মনে হলো, আচ্ছা আমিও যদি আজ ওনাকে একটা সারপ্রাইজ দিয়ে চমকে দিতে পারি। তাই মায়াকে ডেকে নিয়ে প্ল্যান করলাম। আজ ওনার দেওয়া শুভ্র শাড়ি, হালকা সাজে, কাচের চুড়ি আর খোলা চুলে ওনার বাগানের কাঠগোলাপ, ব্যাস রেডি হয়ে আম্মু আর আব্বুকে বলে বেরিয়ে গেলাম। গার্ড যেতে চাইলেও আব্বুর থেকে কড়া পারমিশন নিয়ে তাদের ছাড়াই বেরিয়ে গেলাম। গল্প করতে করতে পার্টি ক্লাবের সামনে চলে এলাম। গাড়ি থেকে নামতেই চোখ বন্ধ করে ভাবতে লাগলাম, আচ্ছা আমাকে দেখলে কি উনি চমকে যাবেন, খুশি হয়ে জড়িয়ে ধরবেন? ভাবনার মাঝেই হাতে টান পড়ায় বাস্তবে ফিরি। মায়ের দিকে তাকিয়ে দেখি নিচে বসে আছে। কি হলো? কিভাবে হলো? এইসব ভাবনা চিন্তা সাইডে রেখে যেই না ওকে তুলতে যাব, অমনি কতগুলো কালো পোশাক পরিহিত মানুষ এসে আমাকে টানতে লাগলো, টেনে গাড়িতে তুলে নিল। সাই সাই করে গাড়ি চলতে লাগলো বহুদূর। এর মধ্যেই হইচই পড়ে গেল। মিস্টার চৌধুরী দৌড়ে এসে মায়াকে তুলে নিলেন। কিছু জিজ্ঞেস করার আগে মায়া কেঁদে বলে উঠলো, ভাইয়া ঈশাকে ফিরিয়ে দে প্লিজ। মানে? ওরা ঈশাকে নিয়ে গেছে, প্লিজ ওকে নিয়ে আয়। মায়া কান্না করে কথাগুলো বলার এক পর্যায়ে মিস্টার চৌধুরী ওনার চুলে হাত বুলিয়ে ঘাড় কাত করে বাঁকা হাসে। আমি গাড়িতে হাত পা ছোড়াছুড়ি করছি, কিন্তু লোকগুলো আমাকে থামাতে না পেরে মুখে রুমাল চেপে ধরলেন। আস্তে আস্তে সব ঝাপসা হতেই ভাবতে লাগলাম, আচ্ছা আর কি আমার শেষ কথাটা ওনাকে বলা হবে না? আমি কি মারা যাব? মিস্টার চৌধুরী তো বলেছে আমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। তাহলে কি আসবে উনি? এসে আমার কপালে চুমু খেয়ে আমাকে জড়িয়ে নিয়ে বলবেন ভালোবাসি যান, সে আমার মায়াবতী? শুনতে পাবো কি তার মুখে এই বাক্য? আর কিছু ভাবতে পারলাম না। তার আগে ঢলে পড়লাম ঘুমের কোলে। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করি অন্ধকার রুমে। হাত পা নাড়াতেই দেখি দড়ি দিয়ে চেয়ারে বাঁধা পড়ে আছি। চারিপাশে চোখ বুলিয়ে দেখি ভেতরে আলো আসার ছিটে ফোটাও নেই, কিন্তু মাথার উপর ছোট্ট একটা লাইট রয়েছে, যা দ্বারা আমার সামনে বসে থাকা লোকটাকে দেখতে পাচ্ছি। সাথে বন্দুক নিয়ে গার্ড দাঁড়িয়ে আছে। আমি এদিক সেদিক তাকাতেই সামনে বসা লোকটা বন্দুক ঘুরাতে ঘুরাতে বললেন, বাহ পাখি জ্ঞান ফিরেছে। খবরদার এই নামে আপনি ডাকবেন না। কি ক্ষতি করেছি আমি? আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? ছাড়ুন বলছি। বাহ আরাপ, এই বউ তো দেখি তার মতো তেজ আছে মেয়ের। আই লাইক ইট বেবি। সাবধান করছি, আপনি ফের এই নামে ডাকলে জিপ টেনে ছিঁড়ে ফেলবো। ও রিয়েলি? একটু পর বস এলেই বুঝবে কে কাকে কি করে। এদের কথায় এতটুকু বুঝতে পেরেছি এর লিডার অন্য কেউ, কিন্তু আমাকে এখানে তুলে আনার আসল উদ্দেশ্য কি হতে পারে? আর মিস্টার চৌধুরীকে জানেন আমি এখানে? খুঁজে পাবে তো? ভাবনায় মত্ত থাকা অবস্থায় কারো বস সম্বোধনের সামনে তাকায়। এ কি, উনি এখানে? অবাক হয়ে ভাবছি এই লোকটাকে তো আমি চিনি। উনি আর কেউ না, স্বয়ং আমার ভার্সিটির ইংলিশ টিচার বিহান স্যার।
যদিও দুদিন ওনার চাহনিতে আমি বাজে একটা আভাস পেয়েছি, কিন্তু এতটা পাত্তা দেইনি। উনি আসতেই সবাই দাঁড়িয়ে গেল। আমার দিকে হালকা ঝুঁকে বললেন, ওয়াও মিস ঈশা, আই এম ক্রাশ অন ইউ। ইস, আবার তোমার প্রেমে পড়ে গেলাম। জাস্ট শাট আপ। আমি আপনার স্টুডেন্ট আর আপনি আমাকে এখানে জোর করে তুলে নিয়ে এসেছেন। হ্যাঁ, কারণ আমি ভালোবাসি তোমায় সেই প্রথম দেখা থেকেই। আর আমি তোমাকে বিয়ে করতে চাই, খুব সুখী রাখবো, ট্রাস্ট মি। চুপ করুন আপনি। আপনি একজন শিক্ষক, তাই যথেষ্ট সম্মান করি, কিন্তু এখানে তুলে এনে আপনি মোটেও ঠিক করেননি। এর ফল আপনাকে খুব বাজেভাবে ভোগ করতে হবে। উফ, এই কারণেই তো ভার্সিটিতে সবাই রিজেক্ট করে। তোমার চোখে লেগেছে, একদম ইউনিক তুমি। ভালোবাসি তোমাকে ঈশা। আপনি শুনতে পাচ্ছেন না? বিবাহিত আমি। আর একবার এই কথাগুলো বলে নিজেকে কুলুষিত করবেন না। ছেড়ে দিন আমায়। আমার কথায় বিহান স্যার জোরে জোরে হাততালি দিয়ে হেসে বলে ওঠে, ও তাই, তাহলে তোমার প্রেমিক পুরুষের নাকের ডগা থেকে তুলে নিয়ে এলাম। ধরতে পেরেছে আমায়। আর এখন আমি বিয়ে করব তোমায়। তোমার এই রূপ লাবণ্য আমাকে পাগল করেছে। এত মেয়ে দেখেছি, ছুঁয়েছি, কিন্তু তোমার মতো এত সুন্দর পাগল করা মেয়ে আমার চোখে কখনো পড়েনি। ছি, ছাড়ুন আমায়। এতটা নীচ আপনি। একদম আমার কাছে ঘাসার চেষ্টা করবেন না। খুলে দিন আমার হাত। ছাড়ুন বলছি। চিৎকার করে লাভ নেই। কেউ এই গভীর জঙ্গলে তোমাকে বাঁচাতে আসবে না। আগে তোমার বিয়ে করে খাঁচায় পুরব, তারপর তোমাকে ইচ্ছার বিরুদ্ধে হলেও নিজের করে নেব। আর তোমার আরাব আর আসবে না। খুঁজে পেলেও তবে তো আসবে, তাই না? সত্যিই কি আসবেন না মিস্টার চৌধুরী? আমাকে এই নরক থেকে উদ্ধার করবে না? এই অসৎ মানুষটা কি আমাকে সত্যি বাজেভাবে ছুড়ে দেবে? এই কাজে নিয়ে আয়, এক মুহূর্ত দেরি করা যাবে না, পাখি উড়ে যাবে। বস, শাড়ি গহনা এসব? নো নো, ভুল করেও দেরি করা যাবে না। আর আগে বিয়ে হোক, তারপর সব হবে। আর এমনিতে বিয়ে কোণে শাড়ি পরিহিতই আছে। করব না আমি বিয়ে। ছাড়ুন বলছি। আমি বিবাহিত। আপনি এগুলো কেন করছেন? করব না এই বিয়ে। একজন বিবাহিত মেয়েকে আপনি বিয়ে করবেন? এতটা পাপ করবেন না প্লিজ। বিয়ে বিয়ে বিয়ে? কিসের বিয়ে? কার বিয়ে? আজ এক্ষুনি তোমাকে বিয়ে করব। আর সোজা কথায় না হলে আঙ্গুল বাঁকাতে হবে। আমাকে রাগিয়ে দিলে তোমার ভালো হবে না। তাই চুপচাপ বিয়েটা করে নাও। আমি মরে গেলেও এই বিয়ে কিছুতেই করব না। এই ঈশার মনে শুধু তার চৌধুরী সাহেবের বাস। আমি শুধু আমার মিস্টার চৌধুরীকেই ভালোবাসি। শুনতে পেয়েছেন? আমার কথায় বিহান স্যার চোখ লাল করে তাকিয়ে হাতের কাছে চেয়ারটা জোরে আছাড় মেরে আমাকে টেনে তোলেন। আমি ব্যথা পেলেও খিচে সহ্য করে নিলাম। হাত চেপে ধরে কি শীষে বলে উঠলেন, আজ পর্যন্ত তোমাকে ভালোবেসে ভালো চোখে তাকিয়েছি। যেই মেয়ে চোখে লেগেছে তার সর্বনাশ করেছি। কিন্তু তোমাকে বিয়ে পবিত্রভাবেই ছুতে চেয়েছি। কিন্তু তুই আরাফ আরাফ করে পাগল হচ্ছিস। তাই এবার আগে বাসর হবে, পরে বিয়ে হবে। দেখি তোকে কে বাঁচাতে আসে। উনি কথাটা বলেই আমাকে টেনে হিস্টে অন্য রুমের দিকে বেডে ধাক্কা দিয়ে ফেলে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে এলেই আমি ঝট করে উঠে ধাক্কা দিতেই আমাকে আবার ফেলে দিলেন। সামনে এগিয়ে আসছে, আমি হাত জোর করতে করতে পিছিয়ে যাচ্ছি। উনি আমার শাড়ির আঁচলে হাত দেওয়ার আগেই চোখ বন্ধ করে মিস্টার চৌধুরীর মুখটা মনে মনে অবলোকন করে নিলাম। দুফোঁটা অশ্রু বিসর্জন দেওয়ার সাথে সাথেই ভেবে নিলাম আজ পৃথিবী থেকে চিরতরে মুক্তি নিব। এই লোকটার বাজে স্পর্শ যে একটু পর আমার ভালোবাসার মানুষের পবিত্র ছোঁয়া মুছে দেবে। ভাবতে ভাবতে ডুকরে কেঁদে উঠলাম। কিন্তু হুট করে হাতের টান খেতেই দেখলাম বিহান স্যার সামনে পড়ে আছে আর মিস্টার চৌধুরী হিংস্র চোখে ওনার দিকে তাকিয়ে আছে। চারিপাশে গার্ডে ভর্তি। মিস্টার চৌধুরীকে দেখে আর কিছু না ভেবে এলোমেলো পায়ে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলাম। উনিও আমাকে জড়িয়ে নিলেন। বিহান উঠে মিস্টার চৌধুরীকে আঘাত করতে এলেই মিস্টার চৌধুরী একঘা বসিয়ে দেয়। বিহান স্যার ব্যথায় কোকিয়ে মাটিতে বসে পড়েন। উনি এবার আমার দিকে তাকিয়ে হাত দিয়ে দু গাল আগলে বলে উঠলেন, জান কি হয়েছে, কাঁদছো কেন? এই তো আমি এসেছি। এই কুত্তার বাচ্চা কার গায়ে হাত দিতে চেয়েছে তা হাড়ে হাড়ে বোঝাবো। আমাকে উনি বিয়ে করতে চেয়েছে। আমি বারণ করেছি, তাই জোর করে আমাকে। ভয় নেই পাখি, তোমাকে যে ছুতে চেয়েছে তার প্রত্যেকটা অঙ্গ আমি জ্বালিয়ে দিব। কার বুক থেকে তোমাকে ছিনিয়ে নিতে চেয়েছে সেই মাসুলও আজ দিবে। ও কি জানে না তুমি আমার মায়াবতী? মিস্টার চৌধুরী রাগে চিল্লিয়ে কথাটা বলেই
আমাকে সরিয়ে গার্ডের হাত থেকে রড নিয়ে ইচ্ছা মতো পিটাতে লাগলেন। আমি মুখে হাত দিয়ে ভয়ে কান্না করছি। বিহান স্যার ব্যথায় চিল্লিয়ে হাত জোর করে কান্না করছে, কিন্তু উনি থামছে না। তার মুখে একটাই বুলি, কেন আমাকে বাজেভাবে ছুতে চেয়েছে। কিন্তু এভাবে তো স্যার মরে যাবে। অবশ্য তাতেও ওনার মাথা ব্যথা নেই। আমি তাই পেছন থেকে মিস্টার চৌধুরীকে জড়িয়ে ধরলে উনি থেমে আমার গালে হাত দিয়ে বলে, না জানি ভুলটা দ্বিতীয়বার করো না। ওই জানোয়ার তোমাকে স্পর্শ করতে চেয়েছে, আমার থেকে আলাদা করতে চেয়েছে। ছেড়ে দিন না, ওনাকে মরে যাবে। আর ছেড়ে দিব? তাহলে তো 27টা মেয়ে মুক্তি পাবে না। তাদের কষ্টের কাছে এর মরে যাওয়া নিছক পানি সমান। মানে? আজ শুধু তোমাকেই না, এই জানোয়ার ভার্সিটির আরও নিরীহ মেয়েকে তুলে নিয়ে রেপ করেছে। আর শুধু তাই না, ও ভিডিও করে ব্ল্যাকমেইল করেছে। কতগুলো নিষ্পাপ প্রাণ শেষ হয়েছে তার ধারণা নেই জান। এসব সহ্য না করতে পেরে অকালেই আত্মহত্যা করেছে তোমার মতো পবিত্র ফুলগুলো। আর আজ সব সীমানা অতিক্রম করেছে তোমাকে ছোঁয়ার চেষ্টা করে। উনি এতক্ষণ রেগে কথাগুলো বললেও শেষ কথাটা ঘাড় কাপ করে বললেন। এবার আর কিছু না বলে উনি আমাকে হ্যাচকা টানে নিজের দিকে ঘুরে জড়িয়ে ধরলেন। কিছু বুঝে ওঠার আগেই গুলির শব্দে নিস্তব্ধ হয়ে যায় চারিপাশ। 3টে শব্দ আমাকে ঘিরে ধরেছে। ঘুরে তাকানোর আগেই আরেকটু চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে বললেন, নো, এভাবেই থাকো। তুই সহ্য করতে পারবে না, রক্তে তোমার ফোবিয়া আছে। কথা শেষেই সাহেল ভাইয়ার দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, এই কিটটাকে জঙ্গলের গভীরে রেখে এসো, যেখানে পশুরা এই পশুকে ছিঁড়ে খাবে। কথা শেষ করে উনি আমাকে কোলে তুলে নিলেন। আমিও দুর্বল থাকার কারণে গলা জড়িয়ে ধরলাম। গাড়িতে নিয়ে বসিয়ে দিলেন। দুম করে গাড়িতে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। আমি কিছু বলার আগেই বড় বড় শ্বাস হাত উঁচিয়ে থামিয়ে দিলেন। রাগে চোখে তাকিয়ে বললেন, কার পারমিশন নিয়ে তুমি বের হয়েছিলে? আজ যদি আমি ঠিক সময় না আসতাম কি হতো ধারণা আছে তোমার? স্পিক আপ ড্যাম ইট। ওনার চিৎকারে ভয় পেলেও ওনাকে শান্ত করার জন্য ধরতে গেলে হাত সরিয়ে দেয়। আমি আবার ছুতে গেলে একই কাজ করে। তার মিনমিনিয়ে গলায় বললাম, আর হবে না, আর অবাধ্য হব না আপনার কথায়। প্লিজ আমাকে। চুপ, আজ তুমি একটা কথা বলবে না। আমার চোখের সামনে যেন না দেখি তোমায়। বেশি চালাকি করতে কে বলেছিল তোমায়? তুমি জানো না তোমার কাছে আমার প্রভু আটকে আছে? এতটা অবুঝ কেন তুমি, ইস্যু পাখি? আমি আর কিছু না বলেই মিস্টার চৌধুরীর গালে টুপ করে চুমু খেয়ে নিলাম। আমি জানি এখন এইভাবেই ওনাকে শান্ত করতে পারবো। চুমু দিয়ে জড়িয়ে ধরে বললাম, শান্ত হন, আমি ঠিক আছি। আপনি ছাড়া আমাকে ছোঁয়ার অধিকার কারণ নেই। আমি কিছু বলতে চাই, সেজেছে আপনার শুভ্র পরি। মিস্টার চৌধুরী শুনছেন? কথা বলবেন না? ভালোবাসি যে, আমি আপনাকে ভালোবাসি চৌধুরী সাহেব। আমার সবটা জুড়েই আপনার বসবাস। আমার কথায় মিস্টার চৌধুরী নিঃশব্দে হেসে আমাকে কাছে টেনে নিলেন। ঘাড়ে চুমু খেয়ে বললেন, এমনিতে দুর্বল, তার উপরেই বাক্য। কেন পাখি, কেন তুমি এভাবে জিতে যাও? প্রতিটা পদে তুমি আমাকে দুর্বল করে জিতে যাও। আমিও ভালোবাসি জান, আর তুমি শুধু আমার। ওনার কথায় আমি শান্তির নিঃশ্বাস নিলাম। অবশেষে আমি আমার ভাবনার বাক্য তাকে শুনিয়েছি। আমার ভালোবাসার পুরুষকে আমি নিজের করে পেয়েছি, যে একান্তই আমার। আজ আমার জীবনের একটা বিশেষ দিন, কিন্তু কারো পাত্তাই পাচ্ছি না। এমনকি মিস্টার চৌধুরী আজকেই নাকি দুবাই যাবে 2 দিনের জন্য। তাই মন খারাপ করে বসে আছি। আচ্ছা, কারোরই কি মনে নেই আজকে কি? এমনকি মিস্টার চৌধুরীরও না। বেডে বসে ভেবেই চলেছি কি করব। মিস্টার চৌধুরী দিব্যি আমার সামনে ব্যাগ প্যাকিং এ মত্ত। আমি মুখে আঙুল দেওয়ার আগেই বলে ওঠে, এই মেয়ে, সেদিন না মুখে আঙ্গুল দেওয়ার জন্য পানিশমেন্ট দিলাম, আজ আবার মুখে হাত দিচ্ছ? হ্যাঁ, ওটা আপনার পানিশমেন্ট ছিল। সিরিয়াসলি? আপনি সারা রাত আমাকে জ্বালিয়ে মেরেছেন, ছি। আর এসব আপনার পানিশমেন্টের ধরন? জান, লুক, আমি যে তোমাকে টোকাও দিব না এটা আমি খুব ভালো জানি। তাই রোমান্টিক পানিশমেন্ট দেই, তাও সেই জোর করে কাছে টেনে নিতে হয় তোমাকে। আর রাতে জ্বালায় তোমার কষ্ট হয় বুঝি। আমি তাই রাতের সাথে আজ থেকেও দিনে রোমান্স করব। কাম পাখি, শুরু করি। ঠোঁট কাটার লোক, চুপ থাকুন। আমি এখন আপনার কাছে যাই আর আপনি আমাকে। আমি তোমাকে? বলো জান, তোমার মুখে শুনতে চাই। স্পিক আপ। কিছু না। দরজার সাইডে গিয়ে কোনো মতে কথাটা বলে মুখ ভেঙচি দিয়ে দৌড়তে। নির্ঘাত আমাকে পেলে এখন আবার লজ্জায় ফেলবে। কিন্তু যাওয়ার আগে মিস্টার চৌধুরীর হাসির আওয়াজ আমার কর্ণকহর হয়। আমিও মুচকি হেসে আপুর রুমে যাই, কিন্তু যেতেই শুনতে পাই, সায়ান, আমি আর খাবো না, আমার ভমিটিং হচ্ছে। তুমি আমাকে প্রমিস করেছো জোর করবে না। শামু বেবি প্লিজ খেয়ে নাও। দেখো না, না খেলে তো বাবু কষ্ট পাবে।
আচ্ছা, তুমি কি খাচ্ছ বলো? আবার তুমি আমাকে টর্চার করছো। আমি এবার আম্মুকে বলে দিব। আচ্ছা, আর খেতে হবে না, জাস্ট ওয়ান বাইট। আমি এখন মাত্র 1.5 মাসে প্রেগনেন্ট, আর তুমি এতেই এমন করছো। আর যদি 9 মাস হয় তখন কি করবে? কি করব, আদর করে দেব, আর তখন যত্ন আরো বেশি করব। আমার একটা মাত্র বউ বলে কথা। সায়ান ভাইয়া কথাটা বলেই আপুকে জড়িয়ে ধরে। দরজার আড়ালে দাঁড়িয়ে ওদের দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখে হেসে দিলাম। না, ওদের আর বিরক্ত করে কাজ নেই, তাই মায়ার ঘরে রওনা দিলাম। মাঝে পথে ভাবছি আনন্দে কি সুন্দর 2টি মাস পার হয়ে গিয়েছে বিয়ের। হ্যাঁ, 2টি মাস পেরিয়েছে আমাদের বিয়ের। আপু এখন 1.5 মাসের প্রেগনেন্ট। এ নিয়ে বাড়িতে খুশির সীমানা নেই, কিন্তু কারোর ভালোবাসা এতটুকু কমেনি আমার জন্য, উল্টো বেড়েছে। মা বাবা ভাই বোন সবার ভালোবাসা আমাকে মুড়িয়ে রেখেছে। আর সাথে তো আমার চৌধুরী সাহেব আছেন। যখন তখন মাথায় ফুল গুজে দেওয়া, চুড়ি পরিয়ে ভালোবাসি বলা, হুটহাট রাতে ঘুমের মাঝে কোলে নিয়ে ছাদে চন্দ্রবিলাস করা, ছোটখাটো সারপ্রাইজ, কিছুর কমতি নেই আমার জীবনে। আমি সত্যিই খুশি। এই 2 মাসে এনা আপুর সাথে আমার সম্পর্ক অনেকটাই গভীর হয়েছে। আজকাল এনা আপু আমাদের সাথে জমিয়ে আড্ডা দেয়। প্ল্যান মাফিক আপুর একটা বেবি শাওয়ার করবে। সেদিন আবির ভাইয়া আর মায়ার এঙ্গেজমেন্ট করা হবে, কিন্তু কোনো একটা কারণে সেটা আপাতত স্থগিত আছে। তুবা আর তুহিন ভাইয়ার মধ্যে আপাতত যুদ্ধ চলছে জেলাসি নিয়ে। ভাবতে ভাবতেই মায়ার ঘরে এসে গেলাম, কিন্তু সেখানে দেখি এনা আপু আছে, কিছু নিয়ে প্ল্যানিং করছে মনে হচ্ছে। তাই গিয়ে বসতেই চুপ হয়ে গেল। কি হয়েছে রে মায়ু, তুই চুপ হলি কেন? এনা আপু তোমরা কি প্ল্যানিং করছিলে? আমি কিছু না। তুই এখানে কেন? ভাইয়া না আজ চলে যাবে? বিকেলে তো তুই ভাইয়াকে সময় দিতে পারিস। হ্যাঁ ঈশা, যাও, আরফকে সময় দাও। আমরা তো আছি, তুমি যাও, পরে এসো। কি হলো, এমন বিহেভ করছে কেন ওরা? আর কিছু না ভেবে উঠে গেলেই মেয়ের আসে। ম্যাম, আপনাকে বড় স্যার ডাকছে। যাও যাও, দেখেছো তোমার প্রেমিক ডাকছে, যাও। ধ্যাৎ, কি বলো? লজ্জা পেয়ে রুমে চলে এলাম। রুমে ঢুকতেই মিস্টার চৌধুরী দেওয়ালের সাথে চেপে ধরে থুতনিতে গভীর চুম্বন দিয়ে দিলেন। দূরে সরে ঘড়ির দিকে তাকিয়ে বললেন, জান কাম ফাস্ট, লাঞ্চ করতে হবে, বিকেলে বের হব আমি। আপনি চলে যাবেন? সত্যি কি 2 দিন পর আসবেন? জান, খুব ইম্পর্টেন্ট না হলে তোমাকে ছেড়ে যেতাম না আমি। মিস করবে বুঝি? সাবধানে থাকবেন প্লিজ। মন খারাপ করে না জান, আমি চলে আসবো খুব আর্লি, সো ডোন্ট প্যানিক। মন খারাপ হলেও মিস্টার চৌধুরীর সামনে মিথ্যে হাসি ঝুলিয়ে লাঞ্চ করে নিলাম। সত্যি বলতে ওনাকে খুব মিস করব। ওনার কথায় কথায় জড়িয়ে ধরা, চুমু খাওয়াকে খুব মিস করব। 2 দিন আমার কাছে যে 2 যুগের সমান যাবে তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। লাঞ্চ শেষে সময় পেরিয়ে গেলে মিস্টার চৌধুরী সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। আমাকে এই সেই বুঝিয়ে যায়, কিন্তু মন যে মানে না। তাই রুমে ঢুকে খালি রুমে চোখ বুলিয়ে ডুকরে কেঁদে উঠি। নিচে বসে পড়ি। বেডশিট আঁকড়ে কান্না করার এক পর্যায়ে হিচকি উঠে যায়। ঘাড়ে কারো স্পর্শ পেয়ে তাকিয়ে দেখি মিস্টার চৌধুরী। ওনাকে পেয়ে এক মুহূর্ত দেরি না করে জড়িয়ে ধরি। কাঁদতে কাঁদতে বলি, আপনি এসেছেন? খুশ জান, কি করছো? এভাবে কান্না করছো কেন? আমি চলে আসবো 2 দিন পর, আর তারপর তোমার জন্য বিশাল সারপ্রাইজ আছে। আমার সারপ্রাইজ লাগবে না, আপনি ঠিকঠাক ফিরে আসুন। এই তো আমি কাঁদছি না, দেখুন। তোমাকে আদর করতে ভুলে গিয়েছি জান, তাই তো আবার ফিরে এলাম। আর না এলে তো জানতেই পারতাম না তুমি এতটা মিস করো আমায়। আপনি আমার নিঃশ্বাসে আছেন, আমার অস্তিত্ব। আপনি আমার অভ্যাসে পরিণত হয়েছেন চৌধুরী সাহেব। কথাগুলো বলেই নিবিড়ভাবে জড়িয়ে ধরলাম। আমাকে উঁচু করে চুম্বন করলেন ওষ্ঠদয়। রাত 11:46 ঘরে বসে আছি, কিন্তু আজকে কেউ আমার ঘরে এসে একটিবার রুকিয়েও দিল না। যেই মায়া আমার কাছে আসে সে এখন একবার ঘুরেও তাকালো না। আজকে এমন করছে কেন সবাই? আম্মু আর আব্বুও ঘুমিয়ে গিয়েছে। এনা আপুর কাছে গেলে ব্যস্ত বলে তাড়িয়ে দিল। পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে। নিচের রুমে লাইট অন করে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছি, কিন্তু তুবার কোনো খবর নেই। আপু সন্ধ্যাবেলায় যে ঘুমিয়েছে আর খবর নেই। এমনকি চাচু আর চাচিমাও আজ কল দিল না। অভিমানে ছেয়ে থাকা মনটা গুমোট অন্ধকারে ভর করলো। কেউ মনে রাখেনি একটু বাদে কি, এমনকি কাছের মানুষও নেই, এমনকি কাছের মানুষগুলোও নেই। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সোফার কাঁধে। হুট করে চিৎকারের শব্দে ঘুম উবে গেল। আশেপাশে তাকিয়ে দেখি চারিদিকে আলোর ছড়াছড়ি।
ছোট ছোট লাইটিং এ ডেকোরেট করা পুরো ছাদের অংশ। আমার ভিন্ন অ্যাঙ্গেলে তোলা ছবিগুলো সাজিয়ে রাখা, বেলুনে ভর্তি। টেবিলে আমার পছন্দের ব্ল্যাক ফরেস্ট কেক আর ফুলের বুকেতে ঠাসা। আনন্দে আত্মহারা হয়ে চিল্লিয়ে লাফিয়ে উঠি মুখে হাত দিয়ে। কর্ণকুহরে আসে হ্যাপি বার্থডে ঈশা। আমি তাকিয়ে দেখি আব্বু, আম্মু, চাচু, চাচিমা, তুবা, তুহিন, আপু, শাহিন ভাইয়া, সায়ান ভাইয়া, আবির ভাইয়া, মায়া, এনা আপু, সাথে সব মেয়েরা হাসি মুখে দাঁড়িয়ে থাকে। আমি খুশি হলেও এদিক সেদিক তাকিয়ে ভাবছিলাম, সবাই সারপ্রাইজ দিল কিন্তু মিস্টার চৌধুরী একবারও আমাকে কল করলো না। সবাই একে একে জড়িয়ে ধরে উইশ করে গিফট হাতে দিল। হুট করে লাইট অফ হয়ে যায় ছাদের। সবাই চেয়ার আপ করতে শুরু করে। উৎসুক চোখে তাকিয়ে আছি। অন্ধকারের এক সাইডে লাইট অন হলে তাকাতে মুখে হাসি ফুটে ওঠে। হ্যাপি বার্থডে মাই কুইন, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে পাখি। তোমার দুঃখগুলো মুছে যাক, খুশির আবির্ভাব হোক। গড ব্লেস ইউ জান। আমি অবাক চোখে তাকিয়ে আছি। উনি এখানে কখন এলেন? উনি তো দুবাই গিয়েছিল। তাহলে তার মানে সব ওদের প্ল্যান ছিল। আজ এর জন্যই সবার বিহেভিয়ার এমন ছিল। মায়া রেনা আপুর দিকে তাকাতেই কটকটিয়ে হেসে দিল। সবার কাছে জানতে চাইলে বলে এসব মিস্টার চৌধুরীর প্ল্যান ছিল। চাচু চাচিমা বিকেলে এসে আপুর ঘরে ছিল বিধায় আপু ঘর থেকে বের হয়নি। আর মিস্টার চৌধুরীকে দুবাইয়ের কথা জিজ্ঞেস করতেই বলে, জান আমি আজ সারাদিন বাসায় তোমার সামনে থাকলে স্পেস পেতাম না। তুমি কাছে থাকতে এত অ্যারেঞ্জমেন্ট কিভাবে করতাম বলো? এই জন্য একটু নাটক সাজিয়েছি পাখি। ওরা সবাই মিলে আমাকে বোকা বানালে আর আমি কিনা ওদেরকেই মনে করাতে চাচ্ছিলাম আজ আমার বার্থডে ছিল। কথা শেষে সবাই মিলে কেক কেটে সেলিব্রেশনে মত্ত হয়। মিস্টার চৌধুরীকে কেক খাওয়াতে গেলে উনি আমাকে খাইয়ে দেয় না, তাই মুড খারাপের ভান ধরি। একে একে সবাই ছাদ থেকে চলে গেলে আমার হাত ধরে মিস্টার চৌধুরী কেকের সামনে নিয়ে আসে। ইশারায় কি বোঝালো কেক গালে ঠোঁটে মুখে মাখিয়ে দেয়। দু হাতে উঁচু করে উপরে তুলে ফেলে। তারপর ইচ্ছে মতো কেকের নাম করে আমার নরম গাল আর ঠোঁটের উপর অত্যাচার চালায়। হাঁপিয়ে গেলে ছেড়ে দেয়। কাছে টেনে গালে হাত দিয়ে বলে, কি ভেবেছো পাখি? তোমার থেকে ইম্পর্ট্যান্ট আর কিছুই নেই আমার কাছে। আপনার জন্যই এই আয়োজন। কেমন লেগেছে সারপ্রাইজ জান? খুব 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 ভালো। কিন্তু আম্মু কেন এলো না? এখনো কি রেগে আছে আমার উপর? না জান, আজকের দিনে মন খারাপ করো না। রেগে নেই, উনি আসতে চাইনি। চাচু চেয়েছিল কিন্তু উনি রাইসার করা কাজের জন্য লজ্জিত। রাইসা 2 মাস আগে একটা ছেলের সাথে রাতে বাজে অবস্থায় রাস্তার লোক সম্মুখীন হয়। ছেলে বললে ভুল হবে, লোকটার বয়স আনুমানিক 35-এর উপরে। এই অবস্থায় মানুষজন রাইসাকে লোকটার সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়। রাইসা অবশ্য মন খারাপ করেনি, উল্টো বুক ফুলিয়ে বলেছে টাকা যথেষ্ট আছে লোকটার, তাই ওর সমস্যা নেই। আম্মু রেগে ওকে বাড়ি থেকে বের করে দেয়। হুট করে ফ্লোর থেকে পা সরাতেই বুঝি উনি আবার কোলে নিয়েছে। পাখি, তোমাকে সারপ্রাইজ দিয়ে আই এম সো টায়ার্ড, তাই আমার এনার্জি দরকার। আর এখন আমি তাই করব। ছি ছি, ছাড়ুন, বেশরম লোক। আবার আপনি ছি। আর কিছু না বলে উনি বাঁকা হেসে রুমে নিয়ে এলেন। বেডে শুইয়ে দিয়ে দরজা লাগিয়ে দিলেন। কাছে এসে ওড়না টেনে নিলেন। বাধা দিলাম না আমি। ভালোবাসার মানুষটা কাছে টেনে নিচ্ছে, তাই আমিও জড়িয়ে গেলাম তার বাঁধনে। অতঃপর আবারও একটি রাত সাক্ষী হলো ওনার ভালোবাসা নামক অত্যাচার জ্বালাতনের। স্তব্ধ হয়ে সামনে তাকিয়ে আছি, যেখানে 3টে মানুষ কিছু খুঁজে পাওয়ার খুশিতে কাটছে। চারিপাশে মানুষের গমগমে পরিবেশেও আমার ধ্যান জ্ঞান সব জুড়ে বিচরণ করছে প্রায় 100 খানেক প্রশ্ন। টলটলে চোখে ভাবতে লাগলাম কিছু সময় আগের কথা। আজ আমার জন্মদিন উপলক্ষে সারা বাড়িতে খুশির ছড়াছড়ি। এত বছরে কোনো দিন এত বড় সেলিব্রেশন হয়নি। ওই আপু, চাচু আর চাচিমা ছোটখাটো ভাবেই আমাকে আনন্দ দেওয়ার জন্য ঘরোয়া ভাবে অনুষ্ঠান করত। কাল চাচু, চাচিমা, তুবা, তুহিন ভাইয়া কাউকেই রাতের বেলা বাড়ি ফিরতে দেয়নি উনি। সকালে সুন্দর খুনসুটি মুহূর্ত কাটিয়ে মিস্টার চৌধুরীর দেওয়া ভালোবাসা অনুভব করি। আস্তে আস্তে বেলা বাড়তে থাকে। বিকেলে মিস্টার চৌধুরীর শপিং ব্যাগ দেখে ইশারা করতেই বলে, জান আজ এই ড্রেসটা পরবে তুমি, আর আমি নিজের হাতে সাজিয়ে দিব তোমায়। ওকে পরি। ড্রেস? আপনি আবার শাড়ি এনেছেন চৌধুরী সাহেব? এত শাড়ি, এত ড্রেস, এগুলো তো পরে শেষ করা মুশকিল। আমি পরে মনে হচ্ছে আমার বাচ্চারাও পড়তে পারবে বড় হয়ে। বাচ্চা? আমাদের বাচ্চা? ইউ মিন টু সে তোমার আমার বাচ্চা? শুরু হয়েছে আবার আপনার? ইচ্ছে করে আবার লজ্জা দিবেন, তাই তো? আমার কথায় মিস্টার চৌধুরী হেসে দিয়ে আমাকে কাছে টেনে নিলেন। পেটে হাত দিয়ে বললেন,
তুমি নিজেই একটা বাচ্চা, আর এখন তুমি বাচ্চা ক্যারি করতে পারবে? অবশ্য সুবিধা আমার হবে, আমার বউকে বেশি বেশি আদর করার সুযোগ পাবো। কি বলো জান? আবার শুরু করেছেন আপনি। আমি আর আসবো না এই রুমে, এক্ষুনি বের হয়ে যাব। আপনি শুধু শুধু আমাকে জ্বালাতন করেন। কথা শেষ করে এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে এলাম। উনি মুচকি হেসে বিড়বিড়িয়ে বললেন, সারপ্রাইজ আছে পাখি, তোমার কষ্টের অবসান আজ হবে, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা মাত্র। আপাতত আয়নার সামনে মুখ গোমরা করে বসে আছি। মিস্টার চৌধুরী দিব্যি আমাকে সাজিয়ে যাচ্ছে। আচ্ছা, এই লোকটা এত এনার্জি পায় কোথায়? আমি তো একটুতেই হাঁপিয়ে যাই। আমি এনার্জি পাই তোমার হাসি দেখে পাখি। তোমার ওই টোল পড়া হাসিটা আমায় সবকিছুতেই দুর্বল করে দেয়, আবার সবকিছুতেই এনার্জি যোগায়। এই আপনি আমার মনের কথা বুঝতে পারেন কিভাবে? আমি তো কথাটা মনে মনে বলেছি। অবাক হয়ে কথাটা বলতেই উনি ঝুঁকে চোখে চুমু খেয়ে আবার আমার হাত ওনার বুকের বাঁ পাশে রেখে নিঃশ্বাস নিয়ে বললেন, এই হার্টবিটের গতি দেখেছো পাখি? তোমার নামে সে এত দ্রুত চলন করে। আমার মনে একমাত্র নারীর বসবাস যে আমার বুকে বক্ষ পিঞ্জিরায় থাকে, তার সব কথা, হাসি কান্না আমাকে জানান দেয় সে কি চায়, কি চলছে তার মনে। বুঝলে পড়ি? আমি আমার হাত সরিয়ে নিয়ে উঠে পড়লাম। ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে পা উঁচু করে ওনার শার্টের কলার খামচে ধরে মিলিয়ে দিলাম ওষ্ঠদ্বয়। মিস্টার চৌধুরী দু হাতে আমাকে আরেকটু উঁচু করে নিলেন। প্রায় মিনিট খানেক পরে ছেড়ে দিয়ে দুজনে হাঁপাতে লাগলাম। ওনার বুকে মাথা রেখে চোখ বুজে বলতে আরম্ভ করলাম, আপনি আমার সুখ, আমার বিশ্বাস, আস্থা, আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। ভালোবাসি, আমি খুব ভালোবাসি চৌধুরী সাহেব। বউ, এভাবে বলো না। আমি কিন্তু আদর করা শুরু করলে আজ আর কোনো পার্টি হবে না। সো মিসেস চৌধুরী, আপনি কি তাই চাচ্ছেন? চুপ করুন। আপনি কি সারাদিন এইসবের জন্য প্রিপেয়ার্ড থাকেন? সারাদিন মুখে খালি অসভ্য কথা। আমার কথায় মিস্টার চৌধুরী কানে হাত দিলেন। আয়নার সামনে বসিয়ে আবার মেকআপে মন দিলেন। ব্ল্যাক ফ্লোর টাচ গাউন, ব্ল্যাক ডায়মন্ড অর্নামেন্টস, চুলগুলো পাফ সাইড করে ছেড়ে দিয়েছেন। সব শেষে ব্ল্যাক রোজ গুজে দিলেন। আয়নায় তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিতেই উনি বুকে হাত দিয়ে বললেন, উফ মাই ব্ল্যাক কুইন, এত প্রেমে কেন ফেলছো তুমি? এত বারবি ডল কেন লাগছে পাখি? লাভ ইউ সো মাচ মাই জান। হয়েছে, এবার আপনি কি যাবেন আর রেডি হবেন না? প্লিজ চৌধুরী সাহেব, চলুন না। ওকে ডিয়ার। মিস্টার চৌধুরী আমার সাথে ম্যাচিং করে ব্ল্যাক স্যুট পরেছে। রোলেক্স ওয়াচ, কপালে ছড়িয়ে পড়া চুলগুলো হালকা চাপদারিতে লোকটাকে সুপুরুষ লাগছে। আমি ওনার কাছে গিয়ে হালকা হেসে বললাম, মাশাআল্লাহ, আপনাকে খুব সুন্দর লাগছে চৌধুরী সাহেব। তোমার কাছে আমি যে কিছুই না জান, তুমি আমার রানী, আমার পরী। এই আরাফকে যে তোমার চোখে লেগেছে এই অনেক, না হলে আমার যে কি হতো। আবার আমার কথায় লোকটা হেসে দিয়ে আমার হাত জড়িয়ে নিয়ে নিচে নিয়ে এলেন। নিচে নামতেই চোখে পড়লো সবাইকে। সবাই একদম সেজে গুজে হাসি মুখে তাকিয়ে আছে। পুরো বাড়িতে আলোর সজ্জার রমরমা সাজ। বাড়ি ভর্তি মানুষ গিজগিজ করছে। নিচে নামতেই সবাই প্রশংসা করলেন ওনার চয়েস আর আমাকে সাজিয়ে তোলার প্রতিভায়। মিস্টার চৌধুরী প্রেস মিডিয়ার সামনে আবারও আমাকে পরিচয় করিয়ে দিলেন। কেক কাটার সময় হতেই দেখলাম আম্মু, রাইসা আর একটা বয়স্ক লোক আমার সামনে এসেছে। যতটুকু মনে পড়ছে ইনি রাইসার হাজবেন্ড। কিন্তু এ কি, রাইসার চেহারার হাল কি হয়েছে? মিস্টার চৌধুরী এবার আমার হাত ধরে সবার মাঝখানে নিয়ে এলেন। মাইক হাতে নিয়ে বলতে শুরু করলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যানস, আপনারা হয়তো ভাবছেন আয়ান আরাফ চৌধুরী হঠাৎ করে আপনাদের সবাইকে প্রেস নিয়ে কেন ইনভাইট করলো, তাই তো? ওনার কথায় সবাই হ্যাঁ বোধক মাথা নাড়তেই উনি আমার এক হাত নিজের হাতে পুরে নিয়ে বললেন, মাই মিসেস ঈশা চৌধুরী সবাই এখন নিশ্চয়ই চিনেন। অনেকদিন ধরে একটা গুঞ্জন তৈরি হয়েছে আমি হঠাৎ বিয়ে কেন করেছি। সেদিন প্রেস ডেকে আমি ব্যাপারটা ক্লিয়ার করার পর সবাই নিশ্চিন্ত হলেও কিছুদিন যাবৎ আমার ওয়াইফের জন্ম পরিচয় নিয়ে কথা বলছে। এটা লিক করেছে কে সেটাও আমি বের করেছি, কিন্তু এখন আমি আপনাদেরকে একটা সত্যি সম্মুখীন করব। ওনার কথায় আমি হালকা কেঁপে উঠলাম। কি, আমার জন্ম পরিচয় নিয়ে কথা উঠেছে? কিন্তু আমি জানলাম না কেন? ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই উনি আমার হাতে হাত রেখে বললেন, জান, বি স্ট্রং, তোমার অনেক কিছু জানতে হবে। আজ তুমি জানবে তোমার পরিচয় কি, কে তুমি। কে আমি? আমি কি আমার আম্মুর মেয়ে না? কি হলো, কথা বলছেন না কেন? আজ থেকে 17 বছর আগে তুমি হারিয়ে গিয়েছিলে। তোমার তখন বয়স মাত্র 3.5।
তুমি যাদের এত বছর ধরে ফ্যামিলি ভাবো তারাই তোমাকে কুড়িয়ে পেয়েছে। তোমাকে তোমার আম্মু রাইসা আর তোমার দাদি কেন দেখতে পায় না জানো পাখি? কারণ তোমাকে তারা আপন ভাবেনি, কিন্তু এখন আমি পরিচয়হীন না যায় সেটা বলতে চাচ্ছেন আপনি? আপনি আমাকে ছেড়ে দিবেন? কাঁদতে কাঁদতে কথাটা বলতেই মিস্টার চৌধুরী চোখের পানি মুছিয়ে বললেন, না, তোমার পরিচয় আছে। তুমি কোনো পরিচয়হীন না পাখি। আর আজ তোমার বাবা মা এখানে উপস্থিত আছে। আছে? কোথায় তারা? আমি দেখবো তাদের, বলুন না কোথায় তারা? এই তো আমরা, আমার পরিমা, এই যে আমি তোর মা বাবা। আমি শব্দ অনুসরণ করে তাকাতেই অবাক হয়ে যাই। আন্টি, আঙ্কেল, ফারাজ ভাইয়া। আন্টি না রে মা, আমি যে তোর মা। আর দেখ তোর বাবা, তোর বড় ভাইয়া। ওনারা কেঁদে কথাটা বলতে আমি স্থির চোখে তাকাই। এবার বর্তমানে ফিরে যাই। ভাগ্য দেখ, আজ তোর জন্মদিন, আজ তোকে হারিয়েছি আর আজ পেলাম। হ্যাঁ, আসলে এই দিনেই আমরা মেলায় ওকে খুঁজে পাই। যেহেতু আজকের দিনেই ওর নতুন পথ চলা শুরু হয়েছিল, তাই আজকের দিনটাই ওর জন্মদিন বলে আমরা পালন করি। তোমরা আমাকে কেন বলনি চাচ্চু? আমরা তোমাদের কেউ ছিলাম না, একজন আশ্রিতা মাত্র ছিলাম। না মা, তুই আশ্রিতা না, তুই আমাদের আরেক মেয়ে। তোকে আর সামিয়াকে আমরা আলাদা চোখে কখনো দেখিনি। সবার কথা শুনে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। শরীর হালকা হয়ে আসতেই মিস্টার চৌধুরী আমাকে ধরে ফেলেন। না, আর না, আজ আমাকে সত্যিটা জানতেই হবে। যেভাবেই হোক আজ সত্যির মুখোমুখি আমাকে হতে হবে। মিস্টার চৌধুরীর হাতে ভর দিয়ে দাঁড়িয়ে যাই, আসল সত্য শোনার অপেক্ষায়। সবকিছু শুনে শুধু আমি না, বাড়ির বাকিরাও বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। আন্টি যে আমার মা, সে আমার সামনে এসে গালে হাত দিয়ে বলল, সেদিন যদি বায়না ধরে মেলায় না যেতাম, তাহলে আজ আমার মেয়েটা আমার কাছেই থাকতো। মনে আছে পরির বাবা? আমি ওকে প্রথম থেকেই বলেছি, এ আমার মেয়ে পরি। হ্যাঁ, মায়ের মতো তো ঠিক চিনেছ। জানো আরাপ, সেলিনা বারবার পরীর কথা বলতো। আমার মিষ্টি পড়ি, ভাই তোকে কতটা ভালোবাসি জানিস? তোর মনে আছে আমি তোর জন্য চকলেট না এনে দিলে মুখ ফুলিয়ে থাকতি? তোর পুতুলগুলো আমাকে ছাড়া কাউকে দিতি না। আমি কিন্তু আজও তোর পুতুল কাউকে ছুতে দেই না। নিজের হাতে তোর রুম সাজিয়ে রেখেছি। আমার বিশ্বাস ছিল আমার পরি আসবে। সবার চোখে পানি। মিস্টার চৌধুরী আমার এক হাত জড়িয়ে এবার প্রেসের সামনে গিয়ে আবার বলল, আই হোপ সবাই আমার ওয়াইফের পরিচয় পেয়েছেন। সে কোনো পরিচয়হীন মেয়ে না, যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আর আজকে যদি সে নিজের পরিচয় নাও পেত, তাহলে তার জন্য বরাদ্দকৃত ভালোবাসা এতটুকু কমতো না। আমার ইস্যু পাখি যেমন, আমি তেমনি তাকে ভালোবাসি। ওনার কথায় রীতিমতো সবাই অবাক হলেও আমি অবাক হলাম না। জানি এই মানুষটাই আমার ভরসার স্থান, আমার আস্থা, আমার ভালোবাসা। এবার আমি আম্মুর দিকে তাকাতেই দেখলাম তার চোখের পানি গড়িয়ে পড়ছে। আজ প্রথম আমি এই কঠোর মানুষটাকে কাঁদতে দেখছি। আম্মুর সামনে গিয়ে দাঁড়াতেই আম্মু আমাকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। আমাকে তুই ক্ষমা করে দে মা। আমি যে তোর প্রতি এত অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না জানি। যে মেয়ের জন্য আমি তোকে অবহেলা করলাম, সেই মেয়ে আমার মুখ পুড়িয়েছে। কিন্তু তুই এত ভালোবাসার পরেও তোকে কাছে টেনে নিইনি। আমাকে ক্ষমা করে দে মা। আম্মু কান্না করে কথাগুলো বলতেই আমি চোখের পানি মুছিয়ে দিয়ে বললাম, কি বলছো আম্মু? তুমি আমার আম্মু ছিলে আর থাকবেও। হ্যাঁ, এখন আমি আমার আসল বাবা মাকে পেয়েছি, কিন্তু তাই বলে কি আমার এই আম্মুকে ভুলে যাব নাকি? তুমি কেঁদো না আম্মু। আমার কথায় আম্মু মুচকি হেসে জড়িয়ে ধরলো। দাঁড়িয়ে আমার আসল মা আর শাশুড়ি আম্মুর সামনে গিয়ে তিনজনের হাত আমার হাতে নিয়ে বললাম, চৌধুরী সাহেব, দেখেছেন আমার 3টে আম্মু? তোমরা দেখেছো, আজ থেকে আমার ভালোবাসা 3 গুণ বেড়ে গেল। হ্যাঁ পাখি, এবার আমাকে মনে রাখলেই হয় তোমার। আপনি আবার? আমার কথায় সবাই হেসে দিল। রাব্বু সবাইকে কেক কাটিং এর জন্য অ্যানাউন্স করে। একে একে সবাই এলে আমিও কেক কাটতে যাই, কিন্তু রাইসাকে এক কোনায় দেখে ওর সামনে দাঁড়াই। আমাকে দেখে রাইসা নিচু তাকালে ওর হাত ধরে কেকের কাছে নিয়ে আসি। এখানে, তুই ওখানে কি করছিস? চল একসাথে কেক কাটি। খেয়াল করলাম রাইসার চোখে অশ্রুকণা ভিড় করেছে, তাই ওর এক হাত জড়িয়ে মিস্টার চৌধুরীর দিকে ইশারা করতেই উনি হ্যাঁ বোধক মাথা নাড়ে। ওনাকেও টেনে এনে কেক কাটি। আজকের দিনটা আমার জীবনের শ্রেষ্ঠ দিন। সব ভালোবাসারা আমাকে ডেকে নিচ্ছে তাদের কাছে। কি নেই আমার কাছে? 3টে মা আছে, বাবা আছে, পুরো পরিবার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যা আছে সে হচ্ছে আমার স্বামী, আমার ভালোবাসার মানুষ। কেক কেটে সর্বপ্রথম আমি চৌধুরীর
মিস্টার চৌধুরীর মুখে ধরি। উনি আম্মু আব্বুকে দেখিয়ে দিলে আমি হেসে বলি, আপনার মতো স্বামী প্রতিটা মেয়ে ডিজার্ভ করে, যে তার স্ত্রীকে সীমাহীন ভালোবেসে মুড়িয়ে রাখে। আপনি আমার অতীত বর্তমান না জেনে বুকে ঠাঁই দিয়েছেন, কখনো এক ফোঁটা অশ্রু বের হতে দেননি। আপনি আপনার কথা রেখেছেন মিস্টার চৌধুরী। আজকে আপনার জন্যই এই আমি সব পেয়েছি। তুমি আমার এক আকাশ সমান অধিকার, আমার অতল সমুদ্রের ভালোবাসা। তাকে খুশি করা তো আমার দায়িত্ব। আজকের পর তুমি সবসময় এইভাবেই লিড করবে জান। উনি মুচকি হেসে কথাটা বলে উঠতেই করতালের আওয়াজে পুরো চৌধুরী বাড়ি ধ্বনি তুলল। উনি হুট করে হাঁটু গেড়ে বসে পড়লেন, হাত থেকে ডায়মন্ডের রিং বের করে সবার সামনে আমার হাত টেনে পরিয়ে দিলেন। আমার ইচ্ছে করছিল মানুষটার বুকে মিশে যেতে, কিন্তু বড়রা ছিল বিধায় পারিনি। উনি হয়তো আমার মনের কথা শুনতে পেয়েছেন, তাই উনি সবার সামনে আমাকে জড়িয়ে ধরলেন, কানের কাছে ফিসফিসিয়ে বললেন, আমি তোমার জান। যখন ইচ্ছে জড়িয়ে ধরবে, চুমু খাবে, কে বারণ করেছে? এত হেজিটেট এর কি আছে পাখি? অসভ্য লোক, মানুষ আছে, কি করছেন ছাড়ুন। উনি ছেড়ে দিলেও পুরোপুরি ছাড়লেন না, আমার বাহু আঁকড়েই রইলেন। একে একে সবাইকে কেক খাওয়ানোর পালা শেষ হলো, যে যার মতো এনজয় করছে। সিঁড়ির দিকে চোখ পড়তেই দেখি তুবাকে জোর করে কেক খাইয়ে দিচ্ছে তুহিন ভাইয়া। বেচারি মনে হয় রেগেছিল, ঠোঁট ফুলিয়ে কিছু বলার আগেই তুহিন ভাইয়া কিছু একটা বলল। মিউজিকের সাউন্ডে শুনতে না পেলেও এতটুকু বুঝেছি আমার চৌধুরী সাহেবের মতোই অসভ্য মার্কা কথা বলেছে, নয়তো তুবা এখন এমন লাল নীল হতো না। একদল ফ্যামিলি দেখছে যারা জমিয়ে আড্ডা দিচ্ছে। আজ বাড়ির প্রতিটা সদস্যের মুখে প্রশান্তির হাসি। আপুকে ভাইয়া এখনো জোর করে ফল খাওয়াচ্ছে। আপু কপাল চাপড়াচ্ছে আর বিড়বিড় করছে। মায়া আর আবির ভাইয়া কি সুন্দর লুকিয়ে প্রেম করছে। অবশ্যই সামনেই ওদের এঙ্গেজমেন্ট, তবুও ওদের মতে বিয়ের আগে প্রেম করার মজাই আলাদা। সবাইকে পরখ করার চোখ যায় চৌধুরীর দিকে। উনি চোখ ছোট ছোট করে বুকে হাত গুজে বললেন, শেষ দেখা হয়েছে নাকি আরো বাকি আছে? সবার দিকে নজর খালি আমি ছাড়া।